তুই জামাটা দেখছিস না ভালো করে, মাইক্রোসফট থেকেই দিয়েছে। ওকে, তো চলো স্টার্ট করছি আজকে সেশন জেনার ডায়োড। তো জেনার ডায়োডের স্টোরিটা কোথা থেকে আসছে? আমরা ইতিমধ্যেই রেকটিফায়ার, ফিল্টার পড়ে নিয়েছি। তো আমরা আচ্ছা যাচ্ছি, চলো ডেভিড দা স্টার্ট করে দিলাম। এই আর ওখান থেকে কে তুমি সিলেক্ট করবে তো, ওদেরকে ঢোকাবে তো? আচ্ছা যারা আছো গুড ইভিনিং সবাইকে। তো আমি চলে এসেছি আজকে জেনার ডায়োড নিয়ে, কারেক্ট? তো জেনার ডায়োড পড়ার আগে আমরা কি শিখছিলাম? তো আমরা একটুখানি ব্যাক করে যাই প্রিভিয়াস। আমি এখানে ছবি আঁকি। সেখানে আমরা জেনেছিলাম যে আমাদের যদি একটা রেকটিফায়ার বানাতে হয়, রেকটিফায়ার বলবো না আমি, নট অনলি রেকটিফায়ার বলবো, আমরা কি বলবো? পাওয়ার সাপ্লাই। বেসিক্যালি আমরা একটা পাওয়ার সাপ্লাই বানাচ্ছিলাম, তাই না? ইয়েস অর নো? এই অনলাইনে যারা আছিস বলবি সবাই হাই, মানে জোশ রাখতে হবে ক্লাসে। পাওয়ার সাপ্লাই বানাচ্ছিলাম। তো একটা পাওয়ার সাপ্লাই বানানোর জন্য সবার প্রথমে আমাদের কি হবে? দেখো এটা তোমার বাড়ির 3 ফেজ লাইন বা সিঙ্গেল ফেজ লাইন, 3 ফেজ বলবো না, সিঙ্গেল ফেজ লাইন, তাই না? এইটাতে তোমার নর্মালি যে ভোল্টেজটা থাকে সেটা এক্স্যাক্টলি 240 ভোল্ট বা অ্যাপ্রক্সিমেটলি 250 ভোল্ট 50 হার্জ হয়। ইয়েস অর নো? কিন্তু এইখানে তোমার রয়েছে, কে রয়েছে এখানে? এখানে রয়েছে তোমার ল্যাপটপ, তাই তো, বা ডেস্কটপ। ইয়েস অর নো? যেটা পুরোটাই ফুললি ডিসি সাপ্লাই দিয়ে অপারেটেড। ইয়েস অর নো? ইয়েস, কারেক্ট, কারেক্ট, ইয়েস। তাহলে আমার এই ল্যাপটপকে চালাতে গেলে ভাই আমি এর সাথে চালালে আমার চলবে না, তাহলে আমাকে ডিসিতে চালাতে হবে। তাহলে এই পাওয়ার সাপ্লাই যেটা আছে তার মেন অবজেক্টিভটা হবে এসি কে ডিসিতে কনভার্ট করা, তাই তো? এসি টু ডিসি। এর জন্য আমরা সবার প্রথমে কি করব? দেখো এই 250 ভোল্ট হার্জকে পুরো ডাইরেক্টলি ধরো ল্যাপটপ আর ডেস্কটপ ম্যাক্সিমাম 5 থেকে 10 ভোল্ট ডিসি সাপ্লাইয়ে চলে, কারেক্ট? তাহলে আমাকে 5 থেকে 10 ভোল্ট ডিসি সাপ্লাইতে আনতে হবে তো। তাহলে আমাকে কি করতে হবে? এর থেকে ধরো এর থেকে কানেকশন থেকে নিয়ে এর থেকে যে ইনপুটটা যাবে সেই ইনপুটটা কোথায় যাবে? সেই ইনপুটটা সবার প্রথমে যাবে আমাদের ট্রান্সফরমারে। তোমরা সবাই নাম শুনেছো কি শোনোনি? হ্যাঁ স্যার শুনেছি। কিন্তু এখানে আমরা যে ট্রান্সফরমারটা ইউজ করব সেটা হবে হচ্ছে স্টেপ ডাউন। স্টেপ ডাউন ট্রান্সফরমার কি জিনিস স্যার? স্টেপ ডাউন ট্রান্সফরমারের যদি আমরা এখানে টার্ন রেশিওকে n1 ধরি আর এখানে টার্ন রেশিওকে যদি n2 ধরি, তাহলে আমরা জানবো যে n2 অলওয়েজ n1 এর থেকে ছোট হবে, লেস দেন। এখানে টার্ন রেশিও মানে এখানে টার্ন সংখ্যা মানে এখানে কুণ্ডলী কে অনেক কম হবে রাদার দেন আমার প্রাইমারি সাইড। এটাকে বলে প্রাইমারি ওয়াইন্ডিং, আরেকটা হলো সেকেন্ডারি ওয়াইন্ডিং। কারেক্ট, এটা হলো সেকেন্ডারি ওয়াইন্ডিং। হাতের লেখা একটু বাজে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, রিভিশন করাচ্ছি তো একটু তাড়াতাড়ি, তুই শুধু বোঝ। তাহলে এখানে হচ্ছে আমাদের n1 is to n2 টার্ন রেশিও, যেখানে n1 অলওয়েজ গ্রেটার দেন n2 হবে, কারণ এটা স্টেপ ডাউন, তাই তো? ওকে, ভালো কথা। তাহলে আমাদের কাজটা কি করে স্যার? এখানে আমাদের আসছে 230 বা অর 240 ভোল্ট 50 হার্জ, কারেক্ট? ইয়েস অর নো? যেটা বেসিক্যালি একটা সাইনোসয়েডিয়াল বাইপোলার সিগন্যাল, যার পজিটিভ এবং নেগেটিভ ভাব আছে। এইদিকে আমি ওমেগা টি ধরলাম, আর এটা আমার কি অ্যাক্সিস হয়? অ্যামপ্লিটিউড অ্যাক্সিস, যেটাকে আমরা ভোল্টেজ বলছি, কখনো কখনো কারেন্ট বলছি। কারণ আমার যে এসি সাপ্লাই থেকে যে ইনপুট সিগন্যালটা আসে সেটা মেবি কারেন্ট সিগন্যাল হতে পারে, কারেন্ট ওয়েভ ফর্ম হতে পারে, মেবি সেটা ভোল্টেজ ওয়েভ ফর্ম হতে পারে, কারেক্ট? ইয়েস অর নো? ইয়েস, ইয়েস স্যার। চলো দেখো এবার ব্যাপারটা হচ্ছে, দেখো তাহলে এখানে আমরা সাপ্লাই দিচ্ছি, তাহলে এর কি আছে দেখো, সাইনোসয়েডিয়াল সিগন্যাল। ইয়েস অর নো? এইভাবে যায়, হ্যাঁ? তাহলে চলো দেখে নিই, একটু রিভিশন করিয়ে দিচ্ছি, হ্যাঁ, নাহলে ওরা বুঝতে পারবে না। 0 পাই 2 পাই এইভাবে যাবে, আর এর মাঝখানে আমরা পাবো হচ্ছে π/2, যেখানে আমরা দেখবো যে পিক ভ্যালু আসছে। পিক ভ্যালু কত? Vm, তাই তো? কিন্তু যদি আমরা পিক টু পিক ভ্যালু বলি, সবাই এই জায়গাটা ভুল করে, এইগুলো কম্পিটিটিভ এক্সামে আসছে, ঠিক আছে? Vm মানে হচ্ছে পিক ভ্যালু, আর যদি তোকে পিক টু পিক ভ্যালু বলে তাহলে কিন্তু -Vm থেকে Vm, তার মানে কত হয়ে গেল? -Vm থেকে 0-তে গেলি, 0 থেকে আবার Vm এ গেলি, তাহলে কত হলো টোটাল? 2Vm। তাহলে পিক টু পিক ভোল্টেজ কিন্তু আমার 2Vm হয় সাইনোসয়েডিয়াল সিগন্যালে, আর পিক ভোল্টেজ আমার কত হয়? Vm হয়, তাই তো? তাহলে এটাকে কি বলে? এটা হচ্ছে আমার পজিটিভ হাফ সাইকেল। অনলাইনে যারা আছিস এবং বল আমাকে বুঝতে পারছিস কিনা? হ্যাঁ, পিক টু পিক ভ্যালু, পিক টু পিক ভ্যালু মানে নেগেটিভ হাফ থেকে পজিটিভ হাফ, টোটাল তোমার ভোল্টেজটা কত? টোটাল ভোল্টেজটা হচ্ছে 2Vm। ওটা হচ্ছে মানে পজিটিভ হাফ, এটা হচ্ছে নেগেটিভ হাফ। পজিটিভ হাফে যখন সাপ্লাই যাবে, ধর এইটা আমার প্লাস, এইটা আমার মাইনাস, ইয়েস অর নো?
আচ্ছা Yes, sir. তাহলে কারেন্টের ফ্লোটা এইভাবে হবে। এবার এইখানে আমাদের গল্প চলে আসবে আমাদের ভাই ফ্যারাড স্যারের। ফ্যারাড বলবে যে দেখো আমরা ছোটবেলা থেকে শিখে এসেছি যখনই একটা কয়েলের মধ্যে দিয়ে একটা চেঞ্জিং কারেন্ট ফ্লো করা স্টার্ট করবে না, চেঞ্জিং কারেন্ট, কারেক্ট? হ্যাঁ, এই কয়েলের মধ্যে দিয়ে যখনই ফ্লো করবে আমরা শিখেছি ইনডিউস ইএমএফ ইজ ইকুয়াল টু হয়, ঠিক আছে, এন ইনটু টাইম রেশিও ইনটু ডি বাই ডিটি অফ কি কারেন্টের চেঞ্জ অথবা আমরা এখানে ফাই ফ্লাক্সের চেঞ্জ। তো সেটাই তো ইনডিউস ইএমএফ তৈরি করবে। তাহলে এইভাবে আমরা ফ্যারাডের ল অনুযায়ী জানলাম যে এখানে একটা ইনডিউস ইএমএফ তৈরি হলো যার ভ্যালুকে আমরা V1 ধরলাম। ওকে বস, এই অবধি তার পজিটিভ পোলারিটি নেগেটিভ পোলারিটি। বলো কারোর কোনো কোশ্চেন আছে এই অবধি? না স্যার। চলো, এটা হচ্ছে ফ্যারাডে অবধি, এই অবধি হলো। এবার আমরা জানি ট্রান্সফরমার কাজ করে মিউচুয়াল ইন্ডাকটিভ এফেক্ট, মানে এ কি করবে, একে ট্রান্সফার করবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি হবে, এখানেও আমরা একটা ভোল্টেজ তৈরি হবে, সেটা V2, তাই তো? সেই ভোল্টেজটাকে আমরা লেটসে ধরে নিলাম VM। অঙ্ক করতে গিয়ে এখন কাজে লাগছে বলে এটাকে আরো ভালোভাবে মেনশন করছি। তো এবার আমরা কি করব, এটা তো আমার ট্রান্সফরমারের কাজ। আমরা যদি প্র্যাকটিক্যালি বানাতে যাই পাওয়ার সাপ্লাই, আমি নিজে হাতে বহু বানিয়েছি। মার্কেটে গেলে তুই বলবি যে আমার 12-0-12 ট্রান্সফরমার চাই। 12-0-12 মানে কি, এইটার মিনিংটা বুঝতে হবে। কারেক্ট, এক্স্যাক্টলি। তার মানে আমি 240 ভোল্ট যদি সাপ্লাই দিয়েছি, সে ওকে 240 ভোল্টটাকে 12 ভোল্ট এসিতে কনভার্ট করবে। আর 12-0-12 মানে অ্যাকচুয়ালি কিছুই না, এই যে সিগন্যালটা আছে তার অ্যাম্পলিটিউড ছিল, এর অ্যাম্পলিটিউড ছিল হচ্ছে কত, দেখ 240 তো VM হবে। তাহলে এইখানের ক্ষেত্রে এর এইরকম যদি হয় তাহলে এটা হবে 12, এটা হবে 0 আর এটা হবে -12। এইভাবে শিখিয়েছে তোদের ম্যাডাম? 12-0-12 বা ম্যাডাম হোক স্যার হোক, তাহলে 12-0-12। তাহলে এইটা আমরা কোথায় পাচ্ছি, এখানে পাচ্ছি। এটা এখনো আমাদের এসি আছে, আমাদের টার্গেট কি ভাই, ডিসি বানানো, তাই না? তাহলে এবার আমরা কি করব, রেকটিফায়ার বানাবো। রেকটিফায়ার আমরা দু ধরনের রেকটিফায়ার ইউজ করি, একটা হয় আনকন্ট্রোল রেকটিফায়ার, একটা হয় কন্ট্রোল রেকটিফায়ার। যখন তুমি ডায়োড ইউজ করবে সেটাকে আনকন্ট্রোল রেকটিফায়ার বলে, কারণ ডায়োডের মধ্যে দিয়ে একমুখীকরণ কারেন্ট ফ্লো করে, কিন্তু তার কারেন্টের ফ্লোটাকে তুমি কন্ট্রোল করতে পারবে না। কিন্তু তুমি যদি এসিআর ইউজ করো বা ট্রায়াক ইউজ করো, পরবর্তীকালে তোমরা যখন ইলেকট্রনিক্সে তোমরা যখন পাওয়ার ইলেকট্রনিক্স পড়বে, সেখানে তোমাদের এসিআর পড়ানো হবে। ওখানে কন্ডাকশন অ্যাঙ্গেলকে কন্ট্রোল করা যায়, ওটা হচ্ছে একটা বড় পাওয়ারফুল জিনিস, ঠিক আছে? তো এখানে আমরা কি করব, এখানে আমরা নরমালি এখন একটা ব্রিজ রেকটিফায়ার ইউজ করব। কেন ইউজ করব তার কারণ জানি, এফিসিয়েন্সি ভালো, রিপিল ফ্যাক্টর কম, এই জিনিসগুলো ভিডিও আছে আমার, দেখবি ভালো করে। হ্যাঁ, আমি জাস্ট শর্টে বলছি। হ্যাঁ, সেন্টারটা ট্রান্সফরমারের দাম বেশি হতে পারে, বাকিগুলো কিন্তু তোর ব্রিজেই বেশি পড়বে। ওখানে 4টে ডায়োড লাগানো হচ্ছে, ওখানে 2টো, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল আমার কি, দাঁড়া এখানে এটা মুছে দিই, এইভাবে আঁকবো না, আমি আগে বানিয়ে নিই। যারা অনলাইনে আছে না বুঝতে পারলে আটকাও আমাকে, কিন্তু না বুঝে ক্লাস থেকে বেরোবে না। এই অবধি সবার ক্লিয়ার তো, অনলাইন অফলাইন? হ্যাঁ স্যার। এখানে আঁকতে একটু প্রবলেম হয়ে যাচ্ছে। দেবী স্যার কত সুন্দর আঁকে। দেবী স্যার এখানে ক্লাস নেয় বাকিদের? দেবী স্যার অনেক ভালো আঁকে। যাই হোক, এটা এখানে কানেক্ট হয়ে গেল, এটা এখানে কানেক্ট হয়ে গেল। এটা কি D1, D2, D3, D4, তাই তো? 4টে ডায়োড ব্রিজ রেকটিফায়ার। এবারে আমরা কি করব, এবারে আমরা এখান থেকে একটা বার করব আর এখান থেকে একটা বার করব, কারেক্ট? এখান দিয়ে আমরা কাকে লাগাবো, এটাই আমরা ভুল করব। এখানে যদি আমরা লোড রেজিস্ট্যান্স লাগিয়ে দিই, তাহলে যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা আমাদের রেকটিফাইড আউটপুট। সেই আউটপুটটা দেখতে কেমন হবে, তাই তো? না, এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় পালসেটিং ডিসি। মানে এর মধ্যে কি আছে, ডিসি কম্পোনেন্ট আছে, এসি কম্পোনেন্ট আছে। তো আমরা মার্কেটে, আমি আগেও বলেছি যে আমরা যদি সস্তার যদি চার্জার কিনে আনি 100 টাকা দিয়ে, তোমার চার্জারটার তো গল্প হবেই 3 মাস বাদে, তার সাথে সাথে তোমার মোবাইলের ব্যাটারিটাও ফুলে যাবে এবং তোমার মোবাইলের ব্যাটারি ডাউন হয়ে যাবে, কারণ এই ধরনের সস্তার জিনিসে ফিল্টার সার্কিটকে ওরা ইনক্লুড করে না। তো তুমি যেটা অ্যাকচুয়ালি তোমার মোবাইলকে খাওয়াচ্ছ, মোবাইলের ব্যাটারিকে, সেটা অ্যাকচুয়ালি পালসেটিং ডিসি। যেটা কি করবে, যেটা তোমার বেসিক্যালি কি করবে, তোমার ডিসি কারেন্টের সাথে সাথে এসি কারেন্টকে ফ্লো করবে, এবং এসি কারেন্ট গিয়ে তোমার ব্যাটারির মধ্যে যে মলিকিউলগুলো আছে না, ওগুলোকে পুরো একেবারে নষ্ট করবে। ওই জন্য ব্যাটারিটা ধীরে ধীরে ফুলে যাবে আর লাস্টে বাস্টও করতে পারে, চান্সেস থাকে, কারেক্ট? ইয়েস অর নো? তাহলে এখানে আমরা কি করবো, এই লোডের সাথে শুধু এটাকে কানেক্ট করলে হবে না,
আমাদের এখানে সবথেকে ভালো যে আমরা যে ফিল্টার মেথড শিখে এসেছি, কি শিখে এসেছি বাবু? পাই ফিল্টার। পাই ফিল্টার সবথেকে ভালো, কারণ ওর মধ্যে ডুয়াল ব্লকিং ক্যাপাবিলিটি আছে, রাইট? ইয়েস অর নো? চলো। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। স্যার বলছিলাম পাই ফিল্টারটা একবার বলবেন না? পাই ফিল্টারে কিছুই না, দেখো এখানে একটা ক্যাপাসিটার লাগাচ্ছি, ভালো করে দেখবে, এটাই পাই ফিল্টার। এখানে একটা ইন্ডাক্টর লাগাচ্ছি, এখানে একটা ক্যাপাসিটার লাগাচ্ছি, ওকে? এবং আফটার অল লাস্টে আমরা লোড লাগাচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে C1, এটা হচ্ছে C2, এটা হচ্ছে L1, ঠিক আছে? এটাই হচ্ছে পাই ফিল্টার। তো ধরো লেটসে আমি বোঝাচ্ছি, ভালো করে বুঝবে, না বুঝলে আটকাবে আমাকে। এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, সেই কারেন্টের ওয়েভ ফর্মটাকে যদি আমরা স্টাডি করি, সেই কারেন্টের মধ্যে আমার এসি কারেন্ট আছে প্লাস ডিসি কারেন্ট আছে, ইয়েস অর নো? ক্যাপাসিটার C1 এর কাছে এই দুটো কারেন্টই ক্যাপাসিটার C1 এর কাছে যাবে। যাই হোক, এবার তোমাদের ছোটবেলায় সেকেন্ড সেমিস্টারে তোমরা পড়েছিলে যে XC = Y1/ωc, এটাকে বলা হয় ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, কারেক্ট? কারণ এটা এসি সার্কিট, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স চেক করব। ওমেগার ভ্যালু আমরা জানি হয় কি 2πf, কারেক্ট? তাহলে এখানে বসিয়ে দাও। এবার দেখো এসি মানে কি? এসি মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি হাই, আর ডিসি মানে কি? ফ্রিকোয়েন্সি = 0 হার্জ হয়, তাই তো? কারণ ডিসি সিগন্যাল মানে তো পুরো স্ট্রেট এক্স অ্যাক্সিসের প্যারালাল, তাহলে তো ওখানে কোনো চেঞ্জেসই নেই, তাহলে 0 হার্জ। তাহলে আমি যদি এখানে 0 হার্জ বসাই, তাহলে এটা কত হয়ে যাবে? 1/0 টেন্ডস টু ইনফাইনাইট। তার মানে ক্যাপাসিটিভ ইন্ডাকটেন্স কত হয়ে যাচ্ছে? ক্যাপাসিটিভ ইন্ডাকটেন্স সরি ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকটেন্স হচ্ছে যে ইনফাইনাইট। ইনফাইনাইট মানে কি? ইনফাইনাইট ওহম মানে কি? ইনফাইনাইট মানে হচ্ছে ওপেন সার্কিট, তাই না? মানে ও কি করবে? ও এখানে ডিসি কারেন্টটাকে ও কি করবে? ও পাস করাবে না। ডিসি কারেন্ট বা ডিসি কম্পোনেন্টটাকে ও কি করবে? ব্লক করবে। এবার এই যে ডিসি কারেন্টটা আছে, এই ডিসি কারেন্টের জন্য ও চার্জ করবে। ক্যাপাসিটর চার্জ হয়, ডিসচার্জ হয়, তোমরা জানো। তাহলে এসির জন্য কি হবে দাদা? তোমরা পরিষ্কার একেবারে নর্মালি বুঝতে পারছো, XC = 1/2πfc। যদি এফ অনেক বড় হয়, তাহলে XC অনেক ছোট হবে। XC যখন ছোট হওয়া মানে কি? বাধা কম। দেখ XC অনেক বেশি মানে কি? ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স বেশি মানে বাধা বেশি। যেমন ডিসি সার্কিটের জন্য রেজিস্ট্যান্স হয়, এসি সার্কিটের জন্য ইম্পিডেন্স, ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স এগুলো থাকে, তাই না? তাই তো? তাহলে কি হলো? তাহলে আমার যত আমি এফ কে বাড়াবো, মানে আমার এসি সার্কিট, এসি কারেন্ট কম্পোনেন্টের জন্য আমার ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কমবে। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স কমে মানে কি? ক্যাপাসিটর তার মানে কি করবে? ডিসি কে তো ব্লক করলো, এসি কে কি করবে? পাস করিয়ে দেবে, যা ভাই আমার মধ্যে দিয়ে চলে যা, ঠিক আছে? আমাকে পুড়িয়ে দে, আমাকে ঝাড়কার করে দে, কিন্তু লোডকে ভাই কিছু করিস না, ঠিক আছে? তাহলে কি হবে বাবা? তাহলে কারেন্ট এখান থেকে শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে? হ্যালো 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 হ্যালো, টেস্টিং টেস্টিং। তো ওইখানে মাঝখানে কি বললেন? শোনাই গেল না ক্যাপাসিটিভের কাজ। ক্যাপাসিটর বললাম ডিসি কে কি করে, তাহলে আজকে জেনে গেলি, ডিসি কে ব্লক করে এসি কে পাস করে। এবার দেখো কারেন্টের ফ্লোটা দেখো, টুক 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 করে গ্রাউন্ডে চলে গেল, ঠিক আছে? এটা তোমার গ্রাউন্ড পাথ, চলে গেল টুক 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 করে। আচ্ছা ভালো কথা। তাহলে এবার ডিসি তেও কি করছে? ডিসি ভোল্টেজের জন্য, সরি ডিসি কারেন্ট কম্পোনেন্টের জন্য চার্জ হচ্ছে। এবার ক্যাপাসিটার চার্জিং হচ্ছে। ক্যাপাসিটার চার্জিং কিভাবে হয় দেখো, ভালো করে বোঝো। সরি আমি এখানে একটু এগুলো মুছে দেবো, বোঝা হয়ে গেছে সবার? ক্লিয়ার? জলের ক্যাপাসিটরটা বাদ দিয়ে বাদ বাকি না না ক্যাপাসিটারটাও রাখবো না, তুই আরেকবার ভিডিও দেখবি, একটু কষ্ট করবি না, আমার ভিডিও দেখবি না ভাই? এত সুন্দর করে পড়াচ্ছি। আপনারই অসুবিধা হবে। আপনাকে আনতে হবে। না আমি আর রাখছি না। দেখ এটা কে? সাইনোসোডিয়াল সিগন্যাল, এসি কম্পোনেন্টের কারেন্ট। নিজেদের মধ্যে কথা বলবি না, কেউ একজন কথা বলছিলিস কিন্তু আমি বুঝে যাই, 6 বছর হয়ে গেল পড়াচ্ছি, কথা বলবি না। আচ্ছা এটা অ্যাকচুয়ালি তো আমার কারেন্ট নয়, আমার তো কম্পোনেন্টটা কি? কম্পোনেন্টটা তো আমার এইটা, তোরা ওইটা বলে দিলি কি করে? আমার তো অ্যাকচুয়ালি পালসেটিং ডিসি আছে, তাই না? তার মানে দেখো এইটা কে রে বাবা? এটা আমার ভিএম না ভাই? হ্যাঁ, এর মধ্যে যে ডিসি কম্পোনেন্টটা আছে তার জন্য তো ক্যাপাসিটার কারেন্ট, এখানে আমরা কি লিখবো? ক্যাপাসিটার কারেন্ট। ক্যাপাসিটার কারেন্টটা ফ্লো করবে। আচ্ছা ভাই কত অবধি ফ্লো করবে? ভিএম অবধি। কেন? ক্যাপাসিটার ম্যাক্সিমাম ভিএম ভোল্টেজেই তো চার্জ, ভিএম কারেন্টেই তো চার্জ হবে, তার থেকে বেশি তো পাবে কোথা দিয়ে? তাহলে কি হবে বাবু? আরেকটা কালার নিয়ে নিচ্ছি তোমাদের জন্য, একেবারে জবরদস্ত দেখাবো। দেখো পুরো একে 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 পুরো একেবারে ড্র। চলো
Vm ধীরে 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 ক্যাপাসিটার বাড়লো, বেড়ে এখানে গেল, হ্যাঁ গেল 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 গেল। এবার কি হবে, এবার কি হবে, এবার ক্যাপাসিটার কি করবে, ক্যাপাসিটার চার্জ হয়ে গেছে, এবার ক্যাপাসিটার ডিসচার্জ করবে। এবার ডিসচার্জ করতে থাকলো, কত অবধি করবে বাবু, পাই অবধি করবে। কিন্তু পাইয়ে কোনোদিনই যাবে না, কেন ক্যাপাসিটার কোনোদিনই ফুললি ডিসচার্জ হয় না, ঠিক আছে। এই জন্য বলা হয় যে মোবাইলকে কখনো 9% বা 10%-এর নিচে চার্জ দেবে না, আর কখনো ফুল হয়ে যাওয়ার পরেও চার্জে বসিয়ে রাখবে না, দুটোই খারাপ। বেসিক্যালি তোমার কি হবে বলো তো, তোমার যে পাওয়ার মানে তোমার যে মোবাইলের যে তোমার পাওয়ার সেগমেন্ট আছে, ওখানে যে পাওয়ার ক্যাপাসিটারটা থাকে, যে ক্যাপাসিটারটা কাজ করে, ক্যাপাসিটারটা নষ্ট হয়ে যায়, তার দাম 200-250 টাকা হয়। তোমরা এই জিনিসগুলো বোঝো না, তোমরা যাও আর তোমাদেরকে বোকা বানায়। তোমরা যদি আজকে ইলেকট্রনিক্সের স্টুডেন্ট হও, তোমাদেরকে কেউ বোকা বানাতে পারবে না। তুমি দোকানে যাবে, হয়তো তোমার ব্যাটারিতে কিছুই হয়নি, হয়তো অ্যাকচুয়ালি ক্যাপাসিটারটা চেঞ্জ করতে হবে, তোমাকে বলবে ব্যাটারি চেঞ্জ করতে হবে, 2000 টাকা লাগবে ব্যাটারি, তুমিও ভাববে আরে বাবা তাই দিয়ে দাও। কিন্তু আমার সাথে কথা বলতে আসুক, আমি আগে বলবো দেখো তো ক্যাপাসিটারটা চেঞ্জ হয়েছে কিনা। ওই লোকটাকে এইটুকুনি কথা বললেই বুঝে যাবে যে ভাই এরকে ঠকাতে পারবো না। তা তোরাও এটাই, তোরা ইলেকট্রনিক্সের অ্যাডভান্টেজ নিবি না তোদের ডেইলি লাইফে, তোরা শিখছিস কিসের জন্য। তো যাই হোক, ক্যাপাসিটার তাহলে ফুললি ডিসচার্জ হবে না, হবে আবারও পরের সাইকেলে আবারও বাড়বে, এইভাবে এইভাবে ক্যাপাসিটার আমার চার্জ হতে হতে যাবে। এটা ক্যাপাসিটার চার্জিং হলো, ব্যাপারটা বুঝলাম। তো স্যার আবার তাহলে ইন্ডাক্টর আবার একটা ক্যাপাসিটার লাগানোর কি দরকার হয়েছে? আমি ধরছি এই যে হ্যাঁ, এটা আগের ক্লাসে বলেছিলাম বাবু, আমাকে বলতে দে, তুই বলে দিলে এরা শিখবে না, এরা তো তুই তাদের টিচার হয়ে যাবি, চাপ হয়ে যাবে। দেখ এইটা হচ্ছে আমাদের সাপোর্টিং, লেটসে এর মধ্যে দিয়ে এসি পুরো পাস করে যায়নি ধরছি, কিছুটা এসি এখনো রয়ে গেছে, তাহলে সেই এসিকে আমার ব্লক করতে হবে। কে ব্লক করবে? ইন্ডাক্টর ব্লক করবে। কেন, কিভাবে ব্লক করবে স্যার? ইন্ডাক্টরের ক্ষেত্রে তো আমরা ফর্মুলা জানি, XL = 2πfl। তাহলে আমার এফ বড় হওয়া মানে কি, এক্সেল বড় হওয়া, এক্সেল বড় হওয়া মানে কি বাধা দেওয়া। তাহলে আমার এখান দিয়ে যখন এসি কম্পোনেন্টটা যাবে, তখন সেই এসি কম্পোনেন্টটাকে কে ব্লক করবে? ইন্ডাক্টর। আর আমাদের ডিসি কম্পোনেন্টটাকে পাস করিয়ে দেবে। এটা ইন্ডাক্টরের গল্প, শেষ হয়ে গেল। আবার আমরা C2 রেখেছি, কেন স্যার? যেটাকে পাস করালো সেটার মধ্যেও আমরা এখন ধরে যাচ্ছি, তার মধ্যেও আমার কিছু এসি রয়ে গেল, তাহলে সেটাকে আবার ফার্দার ফিল্টার আউট করে ও গ্রাউন্ডে পাঠিয়ে দেবে। তাহলে আলটিমেটলি আমার ডিসি, সেই ডিসি বলতে যে আবার ওই C2 কি হবে, এটা C1 এর জন্য এঁকেছিলাম, তাহলে C2-র মতো আমরা আরেকটা পাবো। কিন্তু যে কার্ভটা পাবো সেই কার্ভটা এক্স্যাক্টলি ডিসি নয়, সেই কার্ভটা এক্স্যাক্টলি ডিসি নয়। সেই কার্ভটা আলটিমেটলি কেমন পাবো? লেটস সে সেই কার্ভটা পাবো লাইক এইরকম, তাই তো? কিন্তু এক্স্যাক্টলি ডিসি তো জানি আমরা এইটা। তাহলে সেই এক্স্যাক্টলি ডিসি বানানোর জন্য এর পরেও একটা সার্কিট লাগানো হয় লোডের আগে, যেটাকে বলা হয় হচ্ছে রেগুলেটর সার্কিট। কি? রেগুলেটর সার্কিট। যেই রেগুলেটর সার্কিটটা মানেটাই হচ্ছে ইরেসপেক্টিভ অফ ইনপুট সিগন্যাল আউটপুট অলওয়েজ কনস্ট্যান্ট। মানে যে ওই যে তোমার ম্যাডাম বলছিল না যে ভুলটা, সেটাই হচ্ছে যদি তোমার ইনপুটে এরকম ভ্যারিয়েবল সাপ্লাই দাও, 20 থেকে তুমি ভ্যারিয়েবল সাপ্লাই দিচ্ছ, 0 থেকে 20 ভোল্টের মধ্যে তোমার ইনপুট ভ্যারি করছে, কিন্তু তবুও তুমি লোডের অ্যাক্রসে আউটপুটে 5 ভোল্ট অলওয়েজ পাবে, ওটা ফিক্সড পাবি। আর তোর তো এই ডিভাইসগুলো একটা ফিক্সড ভোল্টেজে চলবে, 10 ভোল্ট নাহলে 5 ভোল্ট ডিসি। তাহলে সেই ফিক্সড ভোল্টেজ রাখার জন্য আমাদের কি ইন্ট্রোডিউস করতে হলো? আমাদের রেগুলেটর সার্কিট ইন্ট্রোডিউস করতে হলো। আজকে স্টোরি এখান থেকে স্টার্ট। বলো, হাঁপিয়ে গেছি, বুঝতে পেরেছো? পাওয়ার সাপ্লাই নিয়ে আর কোনো ডাউট নেই তো কারোর? আজকে ফিল করতে পারছো আমি রকেট সায়েন্স পড়াতে আসিনি, সহজ ভাষায় সহজভাবে তোমাকে বোঝাবো, ঠিক আছে? চলো বলো। হ্যাঁ, রেগুলেটরটা কেন লাগবে? এই যে ওয়েভফর্মটা আছে, এটাকে আরো স্মুথ বানিয়ে পুরো এক্স্যাক্ট ডিসি সাপ্লাইয়ের মতো বানাবো। আর এটা তখনই বানাতে পারবো কারণ আমি যদি ভোল্টেজ রেগুলেটর লাগাই। তোমার বাড়িতে রেগুলেটর সার্কিট আছে না, আগে ঘট ঘট করে ঘোরাতে, এখন এইরকম হয়ে গেছে, আরো দিন বাই দিন ডেভেলপ হচ্ছে। এর মেন কাজ হচ্ছে কি? এর মেন কাজ হচ্ছে আমার এইখানে সাপ্লাইয়ে ফ্ল্যাকচুয়েশন হলেও আমার জন্য এর সাপ্লাইটা কনস্ট্যান্ট থাকে, কারণ এই ডিভাইসে যদি ফ্ল্যাকচুয়েট হতে থাকে তাহলে ডিভাইসটা ড্যামেজ হয়ে যাবে, খারাপ হয়ে যাওয়ার চান্সেস আছে, যেটাকে আমরা পরবর্তীকালে আরো অ্যাডভান্স লেভেলে গিয়ে শুনবো সার্জ কারেন্ট, ঠিক আছে? এগুলো অনেক ব্যাপার আছে, অনেক ধরনের টেকনিক্যাল টার্ম আছে। তো সেই জিনিসগুলোকে ম্যানেজ করার জন্য আমরা রেগুলেটর সার্কিট ইউজ করি। তো রেগুলেটর সার্কিট বানানোর জন্য আমাদের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে মহান ব্যক্তি জেনার বলে একজন সায়েন্টিস্ট ছিল, সে বানালো জেনার ডায়োড, যেটা দিয়ে আজকে স্টোরি স্টার্ট। হাঁপিয়ে গেছি, 2 মিনিট। যা 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 কমিয়ে নে, রিমোট মনে হয় ওখানেই আছে, দেখ না।
কি রে ডাউট ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে ডাউট? অনলাইনে যারা আছিস ডাউট ক্লিয়ার? হ্যাঁ স্যার। অনলাইনে কতজন আছিস একটু দেখ তো, দেখে বল। সবার রিপ্লাই কোথায় গেল? কারোর কোনো ডাউট হলে আমি প্রথম থেকে লাস্ট অব্দি আবারও বোঝাবো, কিন্তু এই ঘর থেকে অফলাইনে স্টুডেন্ট আর অনলাইন যতক্ষণ পড়াচ্ছি কেউ না বুঝে কোনো টপিক বেরোবি না। বুঝতে পেরেছিস? চল, জেনার ডায়োড। জেনার ডায়োড হচ্ছে একটা স্পেশাল টাইপ অফ ডায়োড, এই নোটস পড়ে দেখবি। জেনার ডায়োডকে হেভিলি ডোপ ডায়োড বলে। নর্মাল পিএন জাংশন ডায়োডকে তোমার লাইটলি ডোপে বানানো হয়, বা বলতে পারিস মডারেটলি ডোপে বানানো হয়। মডারেটলি ডোপ মানে কি, হেভিলি ডোপ মানে কি, তাই তো? আমরা একটা ডায়োড বানানোর জন্য আমরা কি নিই, একটা পিআরএন নিই, হ্যাঁ, সেখানে একটা ডোপিং প্রসেস করা হয়। সেই ডোপিংয়ে হয়তো নর্মালের জন্য রাখা হয় ধরো 10⁻³ বা ধরো 10⁻7:1। এই যে রেশিও, মানে বোঝাতে হচ্ছে যে 1000টা, মানে লেটসে বলছি 1000টা ইলেকট্রনের সাথে একটা হোল এর পেয়ার। কারণ আমরা যে ইলেকট্রনিক কারেন্টটা জেনারেট করছি, কিরে শোন, উইদিন আ সেমিকন্ডাক্টর সেটা তৈরি হয় হোল কারেন্ট আর ইলেকট্রন কারেন্ট, প্রথম ক্লাসেই বলেছি, তাই না? তাহলে ওই দুটো আবার কিভাবে হয়, একটা জেনারেশনের জন্য হয়, একটা রিকম্বিনেশনের জন্য হয়, তাই না? বেসিক্যালি হোল আর ইলেকট্রনগুলো রিকম্বাইন হয়ে ওইখানেই তো ডিপ্লেশন রিজিয়নটা তৈরি করছে, হ্যাঁ কি না? আর এই হোল আর ইলেকট্রনের কম্বাইনের জন্য, রিকম্বিনেশনের জন্যই তো কারেন্ট তৈরি হচ্ছে কি হচ্ছে না? তাহলে ওটা কার উপর ডিপেন্ড করছে? ইনডাইরেক্টলি ডোপিং এর উপর। তাহলে আমরা জেনার ডায়োডে ডোপিং কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে দিয়েছি। কেন বাড়িয়েছি? কিছু তো একটা কারণ আছে। দেখো, জেনার ডায়োডকে দেখতে হয় কেমন? জেনার ডায়োডকে দেখতে হয় লেটসে এইরকম ভাবে, ঠিক আছে? জানো তোমরা সবাই এটাকে জেনার বলে। জেডটা হচ্ছে তার সাইন, যাই হোক, মানে ফরেন এক্সামে তার সাইন না, এইরকম ভাবে বানানো হয়েছিল। তো জেনার ডায়োড বানানোর মেন অবজেক্টিভ ছিল জেনার ডায়োডকে আমরা ফরওয়ার্ড বায়াসে ইউজ করতে পারি, নর্মাল ডায়োডের মতো, হ্যাঁ। কিন্তু এই গল্পটা ছিল, হ্যাঁ সেটাই তো আসছি, কিন্তু দেখা গেল একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক জেনার ডায়োডের মধ্যে, যখনই আমরা ল্যাবে কি করলাম, আমরা তোমার ডোপিং কনসেন্ট্রেশনটাকে হাই করে দিলাম। ডোপিং কনসেন্ট্রেশনটাকে হাই করার জন্য একটা ক্যারেক্টারিস্টিক নতুন করে পাওয়া গেল। কি পাওয়া গেল? আমরা নর্মাল ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে কাজ করালে হেভি কাজ করছে, কিন্তু রিভার্স বায়াসের ডায়োড আর কাজ করছে না। বা আমি যদি রিভার্স বায়াস ভোল্টেজ ধীরে ধীরে বাড়াতে থাকি, ডায়োডটা তাড়াতাড়ি কি হয়ে যেতে পারে, ড্যামেজ হয়ে যেতে পারে, কারেক্ট? বা লোডকে ড্যামেজ করে দিতে পারে। কিন্তু যখন আমরা জেনার ডায়োড ইউজ করা স্টার্ট করলাম, তখন দেখলাম ফরওয়ার্ড বায়াসে তো নর্মাল ডায়োডের মতো কাজ করছে, কিন্তু রিভার্স বায়াসে ওর মধ্যে একটা প্রপার্টি আছে যে ও রিভার্স বায়াসে একটা সার্টেন রিভার্স ভোল্টেজের পরে ও আউটপুট ভোল্টেজ লেভেলটাকে কনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে। মানে তুই রিভার্স কারেন্ট বাড়াচ্ছিস, কারেন্ট হু করে বাড়ছে রিভার্স ডাইরেকশনে, কিন্তু ভোল্টেজ আর বাড়ছে না, ভোল্টেজ কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো সেই প্রপার্টিটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু ভোল্টেজ রেগুলেটরে ইউজ করেছি। বুঝতে পেরেছো বাবা? এই ছিল স্টোরি। তাহলে এই স্টোরিটার প্রথমেই এখানে লেখা আছে, দেখ পয়েন্টগুলো আমি সুন্দর করে দেখাচ্ছি। জেনার ডায়োডে কি বলেছে দেখ, আমি যেটা বলেছি, জেনার ডায়োড একটা স্পেশাল টাইপ অফ ডিভাইস। সেটা কিসের জন্য ইউজ করা হয়? জেনার ব্রেকডাউন, ঠিক আছে? বেসিক্যালি আমাদের দু ধরনের ব্রেকডাউন হয়, অ্যাভালেন্স ব্রেকডাউন হয় আর একটা জেনার ব্রেকডাউন হয়। জেনার ব্রেকডাউন হচ্ছে এই স্পেশাল প্রপার্টি যেটা নর্মাল ডায়োডের মধ্যে নেই। নর্মাল ডায়োডের মধ্যে যেটা হয়, এটা হয় হচ্ছে অ্যাভালেন্স ব্রেকডাউন। আর অ্যাভালেন্স ব্রেকডাউন তাড়াতাড়ি অকার করে যায়। ওই তাড়াতাড়ি অকার করাটাকে বন্ধ করার জন্যই আমরা ডোপিং কনসেন্ট্রেশনটাকে বাড়িয়েছিলাম, যাতে কিনা আমার ডায়োডটা উইথস্ট্যান্ড করতে পারে বেশি সময় ধরে, তাই তো? ইয়েস অর নো? তাহলে সেইটাই বলা হচ্ছে। তাই দেখ না, কথাটা আমি যেটা বলেছি এক্ষুনি লেখা আছে ইংলিশে, দেখ, দ্য ব্রেকডাউন ভোল্টেজ অফ জেনার ডায়োড ইজ কেয়ারফুলি সেট। কেয়ারফুলি সেট মানে কি? ডোপিং কনসেন্ট্রেশনটাকে বাড়িয়ে বাই কন্ট্রোলিং দ্য ডোপিং লেভেল ডিউরিং ম্যানুফ্যাকচার। কথাটা যেটা বললাম সেটা এখানে লেখা আছে কি নেই? ভালো পয়েন্ট। অনলাইনে যারা আছিস বুঝতে পেরেছিস? আচ্ছা, কি বুঝতে পারলে না বাবা? বলো কি বুঝতে পারলে না বলো, আমি বারবার করে বোঝাবো তো। আমি আবারও কি বললাম, ম্যানুফ্যাকচারিং এর সময় ডোপিং কনসেন্ট্রেশনটাকে বাড়ালাম, যার জন্য আমি দেখতে পারলাম নর্মাল ডায়োড তাড়াতাড়ি রিভার্স বায়াস ভোল্টেজে কি হয়ে যাচ্ছে, জয় মা জয় হরি হয়ে যাচ্ছে ওর। কিন্তু এইখানের ক্ষেত্রে কি করছে, এই ক্ষেত্রে ব্রেকডাউনটা অকার করছে না এত তাড়াতাড়ি। ধর নর্মাল ডায়োডকে রিভার্স বায়াসে 8 ভোল্ট বা 1-2 ভোল্ট দিলেই রিভার্স বায়াসে নর্মাল ডায়োড চলে যাচ্ছে, কিন্তু জেনার ডায়োড 50 ভোল্ট 100 ভোল্ট অব্দি নিজেকে ধরে রাখছে। এই জন্যই আমরা ওটাকে ইউটিলাইজ করছি পাওয়ার সাপ্লাই লাস্ট একেবারে ইউনিটে, যেটা কি রেগুলেটর সার্কিটে। এসএমপিএসেও ইউজ করা হয়, ঠিক আছে? তোমরা ডেলি ইউজ করো, কিন্তু আজকে জেনে নাও তার পেছনের লজিকগুলো। তারপর আমি আবারও লিখেছিলাম যে কি, আমি বলেছিলাম যে ডায়োডটাকে হেভিলি ডোপ করা হবে, কথাটা আছে।
এবং হেভিলি ডোপ করলে কি হয়ে যায়, ব্রেকডাউনটা রিভার্স ভোল্টেজের যে ব্রেকডাউনটা ওটা স্লো ডাউন হয়ে যায়, ওই জন্যই তো অনেকটা ভোল্টেজ অবধি নিজেকে উইথস্ট্যান্ড করতে পারছে, তাই না? কিছু কিছু পয়েন্ট তোরা খাতাতে লিখতেও পারিস, পরে তো অবশ্যই পেয়ে যাবি। অন দ্য আদার হ্যান্ড, ইফ দ্য ডায়োড ইজ লাইটলি ডোপ, দ্য জেনারেল ব্রেকডাউন অকার অ্যাজ দ্য হায়ার রিভার্স ভোল্টেজ, যেটা কিনা আমাদের নর্মাল ডায়োডের ক্ষেত্রে হয়, যেহেতু লাইটলি ডোপ রাখা হয়েছে। তো জেনার ডায়োড আর অ্যাভেলেবেল উইথ জেনার ভোল্টেজ ইন দ্য রেঞ্জ অফ 1.8 থেকে 400 ভোল্টেজ। কোনো এমনি নর্মাল ডায়োডে শুনেছিস 400 ভোল্টেজ রেটিং হতে পারে? জেনার ডায়োডের দেখ প্র্যাকটিক্যাল ভ্যালু একেবারে ডেটা শিট থেকে তুলে এনে লিখেছি। তাহলে এটা কি ব্রেকডাউন হওয়ার ফলে ওই এত ভোল্টটাকে ধরে রাখতে পারছো? এক ব্রেকডাউন হচ্ছেই না, 400 ভোল্টেজ দিলে তবে গিয়ে ব্রেকডাউন হবে, যেটা নর্মাল হয়তো ডায়োডে 1.8 ভোল্ট রিভার্স বায়াসে দিলেই ব্রেকডাউন হয়ে যাবে। বুঝতে পারলি? এই ব্যাপারগুলো তোদেরকে জানতে হবে। তারপর হচ্ছে দেখ, জেনার ডায়োড ইজ হেভিলি ডোপ দেন নর্মাল পিএন জাংশন ডায়োড, কথাটা বলেছিলাম। হেন্স ইট হ্যাজ ভেরি থিন ডিপ্লেশন রিজিয়ন। নর্মাল ডায়োডের ডিপ্লেশন রিজিয়ন অনেক বড় হয়, যেহেতু তোর ডোপিং বেশি। ডোপিং বেশি মানে কি, ক্রস সেকশনাল এরিয়া তুই সেম রাখলি। ভাব এই ঘরে, ঠিক আছে, এই ঘরে তুই ধর, এই ঘরে ক্যাপাসিটি হচ্ছে 50 জন স্টুডেন্ট, তাহলে এটা হচ্ছে নর্মাল কন্ডিশন, যেটা কিনা আমরা কি করলাম, আমি তোর পিএন জাংশন ডায়োডের, এই ঘরটা হচ্ছে পিএন জাংশন ডায়োডের ভেতর, এই ঘরে 50 জন বসতে পারে নর্মালি আরামসে, গ্যাপ গ্যাপ দিয়ে 50 জন। এখন যদি আমি ডোপিং বাড়িয়ে দিই, মানে আমি যদি এই ঘরে যদি জোর জবরদস্তি 200 জন স্টুডেন্টকে ঢুকিয়ে দিই, তাহলে এই ফাঁকাগুলো আর থাকবে? এই ফাঁকাগুলো কি, এই ফাঁকাগুলো তো ডিপ্লেশন রিজিয়ন, তাহলে ফাঁকাগুলো তো থাকবে না, সবাই জোড়া জোড়া, তাহলে যে গ্যাপগুলো আছে সেই গ্যাপগুলো অনেক কম। বোঝা যাচ্ছে পয়েন্টটা? এবার সহজ ভাষায় ভাই, ইলেকট্রনিক্স শেখো সহজ ভাষায়, ঠিক আছে? তাহলে ফাঁকাগুলো মানে কি হচ্ছে, তাহলে ডিপ্লেশন রিজিয়নটা তোমার ছোট হয়ে যাচ্ছে। আর এই ডিপ্লেশন রিজিয়ন ছোট হওয়ার জন্য কি হচ্ছে, দিস ইট অ্যালাউ মোর কারেন্ট দেন দ্য নর্মাল পিএন জাংশন, এই জন্য মোর কারেন্টকে ড্র করতে পারছে, আর এটাই তো আমার দরকার পাওয়ার সাপ্লাই লাস্ট ইউনিটে। তো ঠিক আছে, এই পয়েন্টগুলো তোমরা লিখতে পারিস খাতাতে, ছোট ছোট করে কিছু কিছু পয়েন্ট লিখ। কেন বলতো? হ্যাঁ কারেক্ট, কারণ এই ছোট কি কস্ট কেমন জেনার ডায়োডের? জেনার ডায়োড ভাই 20 টাকার উপরে দাম আছে একটা, এমনি নর্মাল ডায়োড তো 1 টাকা 2 টাকা না 10 টাকাতেও পাওয়া যায়। তুই কোন কোম্পানির কিনবি, কেমন? আমি সব থেকে বেটার বলছি তোকে। হ্যাঁ বলো 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 ভাই, কি বলো? জেনার ডায়োড বাড়িতে, তুমি বাড়ি বলতে গেলে তোমার যে ডেস্কটপটা আছে, যদি ডেস্কটপ খোলো তার এসএমপিএস এ ইউজ করা হয়, তুমি তোমার বাড়িতে রেগুলেটরে ইউজ করতে পারো, আর বাড়িতে কিছু ইউজ হয় না, ম্যাক্সিমাম তুমি পাবে। ল্যাপটপে তো স্যার যে চার্জারও ইউজ হয় না? হ্যাঁ চার্জারে অবশ্যই ইউজ করা হয়, অ্যাডাপ্টার, যে কোনো ধরনের অ্যাডাপ্টার ইউজ করা হয়, কারেক্ট। এই তোরা ছোট ছোট করে কিছু কিছু পয়েন্ট এখানে লিখে রাখ, বাড়িতে গিয়ে তো অবশ্যই পাবি, কিন্তু লিখে লিখে পড়লে কিন্তু ভালো মনে থাকে, ঠিক আছে? জেনার ডায়োড ইলেকট্রিক কারেন্ট ইন ফরওয়ার্ড ডাইরেকশন লাইক নর্মাল ডায়োড, আমি জেনার ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে ইউজ করব, তাহলে আমি কি নর্মাল ডায়োডের মধ্যে ইউজ করি। কিন্তু আমি যদি একটা বুদ্ধু ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হই, ঠিক আছে, তোদের আজকে ভিডিও পাঠিয়েছিলাম 15 লক্ষ ডেটা, আমি সবসময় ঠিকঠাক বলি, 15 লক্ষের মধ্যে মাত্র 20% স্টুডেন্ট চাকরি পাচ্ছে ইঞ্জিনিয়ার। সেই লিস্টে যদি নিজের নাম লেখাতে চাও তাহলে ভালো করে শেখো, আর যদি সেটা না ভাবো তাহলে দেখবো আজকে তুমি জেনার ডায়োড দিয়ে তুমি ব্রিজ সার্কিট বানাচ্ছ, চলবে? কেন, ফরওয়ার্ড বায়াসে তো কাজ করছে, বরঞ্চ বেনিফিটই পাবি। কি বেনিফিট পাবি বলতো? রিভার্স বায়াসে ব্রেকডাউন হয়ে যাচ্ছিল না, এখানে সেটাও হবে না, কিন্তু তুই বানাবি, একই কাজ করাবি। কিন্তু 4টে জেনার ডায়োড 14 টাকা দিয়ে কিনা তুই সার্কিটের বাজার। আমরা ইঞ্জিনিয়ার, আমাদের কস্ট মিনিমাম করতে হবে, হাই ইউটিলাইজেশন রাখতে হবে, তাই না? তো তুই এইগুলো কি কোনো কাজের কথা? তাহলে আমি জেনার ডায়োডকে আমার এইভাবে ইউজ করে কি আছে, নর্মাল ডায়োডের মতো ইউজ করাই যায়, আমরা করবো না। আমরা জেনার ডায়োডকে অলওয়েজ ইউজ করবো হচ্ছে রিভার্স ডাইরেকশনে, কারণ এই রিভার্স ভোল্টেজটা যদি জেনার ভোল্টেজের থেকে বেশি হয় তবেই এটা ওই স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সটা দেখাতে থাকবে। বুঝতে পারলাম কি বললাম? বললাম যে ইনপুট সাপ্লাই যদি আমার জেনার ব্রেকডাউনের থেকে বড় হয়, তাহলেই কি করবে জেনার ডায়োড, তোমার ওই স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সটা দেখাবে। সেই যে স্পেশাল ক্যারেক্টারিস্টিক্সটা কি দাদা, যে আউটপুটে ভোল্টেজটা কি হবে, আউটপুট ভোল্টেজকে ও কনস্ট্যান্ট করে দেবে। এই ছোট ছোট জিনিসগুলোকে খাতায় নোট ডাউন করো। অনলাইনে যারা আছিস, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? আর বাচ্চা বাচ্চা মেয়েগুলো কোথায় তোরা, বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ বুঝেছি। এই তাহলে আমরা অলওয়েজ যখন রিভার্স বায়াসকে কানেক্ট করব তখন ডিজাইন করব, তাহলে ওয়ার্ক আন্ডার কি রিভার্স বায়াস কন্ডিশনিং করব, ঠিক আছে? আর জেনার ডায়োড কি কি কাজে ব্যবহার করা হয়, কোথায় কোথায় কানেক্ট করা হয় সেটা তো দেখতেই পাচ্ছি। অল টাইপ অফ ইলেকট্রনিক্স ইকুইপমেন্টে লাগবেই লাগবে, কেন পাওয়ার সাপ্লাই এলিমেন্ট আসবে মানে সেখানে থাকবে। আর ইলেকট্রনিক সার্কিটকে ওভার ভোল্টেজ থেকে প্রোটেক্ট করে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট।
ওভার ভোল্টেজ থেকে প্রোটেক্ট করবে না, তো এটা অলওয়েজ কনস্ট্যান্ট। এটা যদি আজকে না থাকতো তাহলে কি হতো, যেই ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন হবে কখনো হাই হয়ে যাবে কখনো লো হয়ে যাবে, তো ব্যাস গেল, গল্প হয়ে গেল, গল্প হয়ে যাবে। তাহলে অবশ্যই আমার যদি ওভার ভোল্টেজ থেকে যদি আমার ইলেকট্রনিক্স অ্যাপ্লায়েন্সগুলোকে প্রোটেক্ট করতে হয় তাহলে অবশ্যই কি করতে হবে, জেনার ডায়োড। তা যে কোনো ইলেকট্রনিক্স তোর আশেপাশে যা দেখতে পাচ্ছি সব জায়গাতে জেনার ডায়োড আছে, ঠিক আছে? এ শিখতে পারছিস? কোশ্চেন আছে, বলো। বলছিলাম জেনারেল ডায়োড আর এরকম নরমাল ডায়োডের মধ্যে পার্থক্য? নর্মাল ডায়োডের অ্যাভালেন্স ব্রেকডাউন তাড়াতাড়ি, নর্মাল ডায়োড তাড়াতাড়ি তোমার ড্যামেজ হয়ে যেতে পারে রিভার্স বায়াস কন্ডিশনে, কিন্তু জেনার ব্রেকডাউন মানে জেনার ডায়োড নর্মালি ব্রেকডাউন হবে না। জেনার ব্রেকডাউন হতে হলে অনেক হাই সাপ্লাই দিতে হবে, 400 ভোল্টেজ অবধি যাবে রেঞ্জ। তাহলে 400 ভোল্টেজ তোর সাপ্লাই দিতে পারবে না, 3 ফেজ লাগাবি বাড়িতে আগুন জ্বালানোর জন্য নাকি? হ্যাঁ তাহলে তাহলে ঠিক আছে, একটু মজা করে পড়াচ্ছি, কিছু মনে করিস না কিন্তু, বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার, কলেজে এগুলো হয়ে গেছে? কলেজে স্যার হাই লেভেলে চলেছে কি যে সবার কলেজে সব টিচাররা কি হাই লেভেলে চলে যাচ্ছে? সব ম্যাথামেটিক্স আর ডেরিক্স চলে, এত এত ইলেকট্রনিক্সটাকে এত ইজি করে কেন পড়ছিস না তোরা? ইজি করে পড়াশোনা স্যার বেসিক না করে হাই লেভেলে চলে যাচ্ছে, এই জন্য স্যার মাধ্যমিকে এ হয়ে যাচ্ছে। আর এখানে 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 থেকে তুলে দিচ্ছে। হ্যাঁ, এটা আমি বই থেকে তুলিনি বাবা, বই থেকেই তুলেছি, কিন্তু আমি আমার নিজের ভাষায় এটাকে আবার 1 সপ্তাহ ধরে বানিয়েছি। এই 1 সপ্তাহে যে তোদেরকে যা এক্সট্রা ক্লাস না নিলাম না, আমি বাড়িতে বসে বসে এই জিনিসটা পুরো বানালাম। মানে আমি প্রথমে বানালাম, তারপর এটা আমার চলে গেল ওই 236 পেজটা দেখেছিলিস আমার ওই বইটা, প্রথম দিন দেখিয়েছিলাম খাতাটা আমার, ওটা নিলাম, ওটা থেকে বললাম আমাদের টেকনিশিয়ানকে এগুলো বানা বাচ্চাগুলোর জন্য, ও বানিয়ে দিল, তোদের জন্য নিয়ে চলে আসলাম পড়ানোর জন্য। বল এই এই নোটসগুলো এইভাবে পড়লে, আর আমি যেটা বোঝাচ্ছি, তারপরে তোর এক্সামে লেখার জন্য আর কোনো কিছু ইউটিউব ভিডিও থেকে শুরু করে কোনো কিছু দেখতে হবে? অল ক্লিয়ার তো? না স্যার, চল, তাহলে ক্লিয়ার। যারা নতুন তারা আমার ব্যাপারে কম জানে, যারা নতুন না তারা জানে, তাদের আর নতুন করে আমার বলার কিছু নেই। খুবই সাধারণ একটা মানুষ, যে লাইফে কিছুই করেনি আর যার কোনো নলেজও নেই সেরকম, শুধু সহজভাবে ইঞ্জিনিয়ারিংটা বোঝে, আর কিছু না। বাকিটা তোমরা সময় আস্তে আস্তে ঠিক জেনে যাবে। জেনার ডায়োডের সিম্বল এটা, জেনার ডায়োডের সিম্বল এটা। জেনার ডায়োডের দুখানা টার্মিনালই আছে, দুটো টার্মিনাল কি, ক্যাথোড আর অ্যানোড। এই দুটো তোমার নর্মাল ডায়োডেও থাকতো, এখানেও আছে, কোনো ব্যাপার না। কোনটা ক্যাথোড কোনটা অ্যানোড গো বাবা? ক্যাথোড। ক্যাথোডকে কে দিয়ে লেখে? হ্যাঁ, তাহলে আমাদের জেনার ডায়োডে ইলেকট্রিক কারেন্ট দুদিকেই ফ্লো করে, অ্যানোড থেকে ক্যাথোড, ক্যাথোড থেকে অ্যানোড, কিন্তু এটা কিন্তু নর্মাল ডায়োডের ক্ষেত্রে হয় না। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ইন্টারভিউতে সব সময় জিজ্ঞাসা করে, আমিও নিজে ইন্টারভিউ নিয়েছি একটা মেয়েকে, ও বলেছে জেনার ডায়োড ফরওয়ার্ড বায়াসে কাজ করে। খুবই দুঃখের বিষয়, 3 বছর পাস করে যাওয়ার পরে জেনার ডায়োড অলওয়েজ রিভার্স বায়াসে কাজ করে, ঠিক আছে? জেনার ডায়োডের যদি আমরা আচ্ছা স্যার, তাহলে এখানে বলুন জেনারেল ডায়োড দুদিকেই কাজ করবে, রিভার্স বায়াসে কাজ করবে? রিভার্স বায়াস জেনার ডায়োড দুদিকেই কাজ করে, নর্মাল ডায়োডের মতো কাজ করবে, রিভার্স বায়াসেও কাজ করবে। কিন্তু নর্মাল ডায়োডের মতো ইউজ করবো কেন আমি বাবা? এত কষ্ট করে তাহলে আমি ডোপিং কনসেন্ট্রেশন বাড়িয়ে বানালাম কেন ডিভাইসটাকে, তাই না? তাহলে তোমার প্রায়োরিটি বলবে, যখনই তোমাকে জিজ্ঞাসা করা হবে জেনার ডায়োড কিসে কাজ করে, আজকে যে কোনো ইন্টারভিউ ধরো, যে কোনো কম্পিটিটিভ এক্সামের বই তুলে নাও, জেনার ডায়োড থেকে একটা কোশ্চেন আসবেই, আসেই। তাহলে অবশ্যই জেনার ডায়োড অপারেট করে রিভার্স বায়াস কন্ডিশনে, ঠিক আছে? চলো, ব্রেকডাউন ইন জেনার ডায়োড খুব গুরুত্বপূর্ণ। আমাদের জেনার ডায়োডের 2 ধরনের ব্রেকডাউন হয়, অ্যাভালেন্স ব্রেকডাউন যেটা নর্মাল ডায়োডের ক্ষেত্রে হয়, আর জেনার ব্রেকডাউন। ছবিটা একটুখানি আমরা এঁকে দেখে নিই এখানে, চলো সবাই। সিলিকনের জন্য দেখাবো না, জার্মেনিয়ামের জন্য দেখাবো, সিলিকনের জন্যই দেখে সব থেকে বেশি, সিলিকনের জন্য দেখে। হ্যাঁ, সিলিকন কেন বেশি ইউজ করা হয়? এই পয়েন্ট বল, পয়েন্ট বল, পয়েন্ট বল, খাতায় লেখা আছে, খোল 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 খোল। কষ্ট কম স্যার, শুধু কস্ট কম কি, আর কি লেখা ছিল? ন্যাচারালি পাওয়া যায় এটা। স্যান্ড থেকে পাওয়া যায়, ঠিক আছে। আর কিছু ছিল না? সব ডিভাইস ইউজ করা হয়। ভালো করে দেখে আসবি। কে জার্মেনিয়াম 0.7 না, জার্মেনিয়াম 0.34। দেখো আমি এঁকে দিচ্ছি, জার্মেনিয়াম সিলিকন সবই আঁকছি। এই দেখো এক্সপোনেনশিয়াল কার্ভ, তাই তো এটাকে এক্সপোনেনশিয়াল কার্ভ বলে। এই যে পোর্শনটা, দাঁড়া আমি ছবিটা এঁকে নি বাবা, তুই দেখতে পাচ্ছিস? দেখ ভাই, দেখতে না পারলে বলবি। দেখো এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে যেখান থেকে কারেন্ট এক্সপোনেনশিয়ালি বাড়ছে, মানে এটাকে আরো ক্লোজ নিয়ে আসি, এটাকে আরো ক্লোজ নিয়ে আসি, ধরলাম এই জায়গাটা, হ্যাঁ, এটাকে বলা হচ্ছে ভি নি ভোল্টেজ। নি ভোল্টেজটা কি দাদা? ফরওয়ার্ড বায়াসে যে ভোল্টেজ দেওয়ার পরে
ডায়োডে কারেন্ট ফ্লো করা স্টার্ট হয়, মানে ফরওয়ার্ড বায়াসে যে ভোল্টেজের পরে ডায়োডের ডিপ্লেশন রিজিয়ন, যে ভোল্টেজের পরে যে সাপ্লাইয়ের পরে ডায়োডের কি ডিপ্লেশন রিজিয়ন, ডব্লিউডি দিয়ে লেখা হয়। তুমি যখন বিটেকে উঠবে গেট দেবে তখন এগুলোকে ডব্লিউডি দিয়ে লেখা হবে। ডিপ্লেশন রিজিয়নের উইথ কি হতে থাকে, ন্যারো হতে থাকে, সেই সময় কি হয় ফরওয়ার্ড কারেন্ট ফ্লো করে, ডায়োডের ফরওয়ার্ড কারেন্ট ফ্লো করে। তাহলে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করার জন্য এই ঘটনাটা স্টার্ট হয় সেই ভোল্টেজটাকে নি ভোল্টেজ বলে। এরপরে আর কোনো ডাউট হবে? নি ভোল্টেজ লিখে আসতে পারবে এক্সামে সবাই? চলো গুড। তাহলে এটা হলো কি 0.7, এক্স্যাক্টলি ভ্যালু বলছি 0.6673, 0.67 লিখে, ঠিক আছে? এক্স্যাক্টলি ভ্যালু বলছি। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার সিলিকন, ঠিক আছে? হলো। এবার আমরা চলে আসি এর সাথে আমরা এখানে জার্মেনিয়ামে। স্যার বলছি যে নরমাল ডায়োডের রিভার্স বাসে কি রকম কাট হয় আর জেন ডায়োডের যাচ্ছি তো, কি রকম কাট হয়? সব যাচ্ছি বস, সব যাচ্ছি। আমি এখানে আরেকটা আঁকবো, সেটা কার জন্য আঁকছি? এটা হচ্ছে সিলিকন, জার্মেনিয়াম, এটা হবে জার্মেনিয়াম। জার্মেনিয়ামের জন্য এটা নি ভোল্টেজ হবে, সেই নি ভোল্টেজটা হবে হচ্ছে 0.34 অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে? ভুলবে না। আচ্ছা, এটা হয়ে গেল ব্যাপার। এবার এইখান থেকে যে এই যে স্লোপটা পাচ্ছ না ভাই, বা এই যে স্লোপটা পাচ্ছ, এই স্লোপটাকেও কি বলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো আমার কাছে পড়তে এসছো মানে তোমাকে ইলেকট্রনিক্সে আমি সেই লেভেলের তৈরি করব, চাপ নেই। এই যে জায়গাটা আছে না, এই জায়গাটা একটা স্লোপ পাচ্ছি তো, স্লোপ। হ্যাঁ, স্লোপ মানে কি? চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস ডিভাইডেড বাই চেঞ্জ ইন এক্স অ্যাক্সিস, ম্যাথমেটিক্সের ভাষায়। তাহলে চেঞ্জ ইন ওয়াই অ্যাক্সিস মানে চেঞ্জ কি হচ্ছে, এক্স অ্যাক্সিসে থাকে হচ্ছে ভোল্টেজ আর ওয়াই অ্যাক্সিসে থাকে হচ্ছে কারেন্ট, তাই তো? সরি, কারেন্ট। সেই কারেন্টটা মিলি অ্যাম্পিয়ারে ক্যালকুলেট হয় ভাই, সেটাও বলে দিচ্ছি। পুরো প্র্যাকটিক্যাল চোখের সামনে ভাসছে, ঠিক আছে? সেরকম ভাসতে হবে তোদের। তাহলে এখানে কি হচ্ছে, ওয়াই অ্যাক্সিসে কারেন্টের চেঞ্জ আর এক্স অ্যাক্সিসে কার চেঞ্জ, ভোল্টেজের চেঞ্জ। তাহলে এখানে কারেন্টের চেঞ্জ, এখানে ভোল্টেজের চেঞ্জ, কারেক্ট? কারেন্ট বাই ভোল্টেজ মানে কি হয়? দেখো V ইজ ইকুয়াল টু IR, তাই তো? তাহলে I বাই V ইজ ইকুয়াল টু 1 বাই R, তাই তো? তাহলে এই যে যেটা এই যে স্লোপটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 1 বাই R। এই 1 বাই R টা কি স্যার? এটা দু ধরনের জিনিস হয়। তুমি এখানে এসি তে ইউজ করছো না ডিসি সাপ্লাই দিচ্ছ তার উপরে। তাহলে আমাদের যে এই যে স্লোপের যেটা আছে সেটা হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্স হয়, একটা স্ট্যাটিক রেজিস্ট্যান্স হয়। তাহলে আমাদের যে কোনো নর্মাল পিএন জাংশন ডায়োডের দুটো অ্যানালাইসিস হয়, একটা হচ্ছে ডাইনামিক রেজিস্ট্যান্সের অ্যানালাইসিস আর একটা হচ্ছে স্ট্যাটিক রেজিস্ট্যান্সের অ্যানালাইসিস। কিন্তু ওই অ্যানালাইসিস আমি দেখাচ্ছি না, বাট জেনে রাখো যে দু ধরনের হয়, একটা হয় আরডি আর একটা হয় আরএ। আরএটা লেখা হয় এসির জন্য মানে ডাইনামিক অ্যানালাইসিসের জন্য, আর একটা হচ্ছে আরডি যেটা হচ্ছে তোমার কি, সরি আরডি কে ডাইনামিক বল আর আরএ কে বল স্ট্যাটিক। দু ধরনের তো রেজিস্ট্যান্সের দেখা হয়। এই রেজিস্ট্যান্সটা কিসের রেজিস্ট্যান্স জানিস? তোদেরকে বলেছিলাম প্র্যাকটিক্যাল ডায়োড। আইডিয়াল ডায়োডের তো এটা হবেই না, আইডিয়াল ডায়োড তো হবে না। প্র্যাকটিক্যাল ডায়োডের মধ্যে বলেছিলাম একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে, সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ক্যালকুলেট করতে হয় এটা দিয়ে, জেনে গেলি আজকে। সেটাও ডিপেন্ড করে, সেটাই স্লোপ থেকেই পাই আমরা, ঠিক আছে? হয়ে গেল। তাহলে এটারও একটা স্লোপ আসবে আলাদা, তাহলে এটা হলো ব্যাপার। তার মানে আমি এখানে I বাই V লিখছি, এটা কার জন্য লিখছি? এটা স্ট্যাটিক রেজিস্ট্যান্সের জন্য। কিন্তু যখন আমরা ডাইনামিক রেজিস্ট্যান্সের লিখবো তখন এই স্লোপটাকে আমরা লিখবো ডেল I বাই ডেল V। কেন? এটা চেঞ্জ ইন I, চেঞ্জ ইন তোমার ডায়োড কারেন্ট ডিভাইডেড বাই চেঞ্জ ইন ভোল্টেজ ইজ কল্ড অ্যাজ ডাইনামিক রেজিস্ট্যান্স, যেটা কিনা এসি ইনপুট সিগন্যালের জন্য হয়ে থাকে, ঠিক আছে? চলো, সুন্দর সুন্দর পয়েন্ট, ধীরে ধীরে যাব, ঠিক আছে? ডায়োড শিখতে এসছো, শিখে যাবে। আমি একটা সময় বাড়িতে 150 জনকে পড়িয়েছি 2021 সালে। আমি শুধুমাত্র ডায়োড পড়িয়েছি 10 ঘন্টা থেকে 12 ঘন্টা স্টুডেন্টদেরকে, শুধু ডায়োড আমি 10 থেকে 12 ঘন্টা, যারা কিনা গেট দেবে এইসব লেভেলের এক্সাম দেবে তাদের জন্য, বা যারা বিটেকে পড়তো তাদেরকে পড়িয়েছি। টোটাল আমার কাছে আমি যখন পড়াতাম 2021 সালে টোটাল ফিজ নিতাম হচ্ছে 3500 টাকা ওয়ান টাইম। কি কি পড়তে আসতো? শুধুমাত্র 3টে জিনিস পড়তে আসতো। সেমিস্টারের কথা বলছি না, যারা আসতো তারা কোনো কম্পিটিটিভ এক্সামেই টার্গেট করবে। সেখানে থাকতো হচ্ছে সার্কিট থিওরি, তোরা নিশ্চয়ই জানিস, তোরা কখনো আমাকে সার্কিট থিওরি পড়াতে দেখিসনি, ঠিক আছে? ওইটারই মেনলি টিচার ছিলাম, আমাকে ডেভিড দা বাই ডিফল্ট ম্যাথের টিচার বানিয়ে দিল বলে এখন আমি ম্যাথের টিচার বলেই পরিচিত। সার্কিট থিওরি, ডিজিটাল ইলেকট্রনিক্স আর অ্যানালগ ইলেকট্রনিক্স, এই 3টে মিলে আমি টোটাল 500 ঘন্টা পড়াতাম অলমোস্ট। আর অ্যানালগই পড়াতাম 150 থেকে 200 ঘন্টা। অ্যানালগ 150 থেকে 200 ঘন্টা না পড়লে কোনোদিন বুঝতে পারবি না, ঠিক আছে? তো 500 ঘন্টার ফিস ছিল 3500 টাকা। ওর মধ্যে তুই যে কোনো এক্সাম তুলে নে,
আরআরবি যেই ইলেকট্রনিক্সের জন্য বেরোক, যা বেরোক তুই সব ক্র্যাক করে দিতে পারবি, এই লেভেলের পড়িয়ে রেখেছিলাম। এবার তুই বলবি স্যার আপনি তাহলে কি গভর্নমেন্ট জব করেন? আমি বারকে রিটেন দিয়েছিলাম, ইন্টারভিউ ক্লিয়ার হয়নি ভাই। তারপরে আমি তোর কোর ফিল্ডে আমি কিছুদিন সার্ভিস ইঞ্জিনিয়ার ছিলাম, ছেড়ে দিয়েছি। তারপরে তোর এমবেডেডের নাম শুনেছি, এমবেডেড ইঞ্জিনিয়ার ছিলাম, ঠিক আছে। এই 2021 অবধি এমবেডেড ইঞ্জিনিয়ার হিসাবে ছিলাম। তারপর 2021 আমি সফটওয়্যার ফিল্ডে চলে আসি, এখন আমি সাইবার সিকিউরিটি ডিপার্টমেন্টে আছি, ঠিক আছে, সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, ঠিক আছে। সফটওয়্যার ফিল্ডে আমার 3 বছর হয়ে গেল, ওইখানে আমার 2 বছর, টোটাল 5 বছরের আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। আর আমি 2018 থেকে ইলেকট্রনিক্স পড়াই, 6 বছর হয়ে গেল আজকে। কিন্তু দুঃখের বিষয় আমি কোনো কলেজে পড়াইনি, কলেজে পড়িয়েছি 3 মাস বাদে আমাকে স্টুডেন্টদের লিস্ট ধরিয়ে বলছে কল করে এদেরকে অ্যাডমিশন করাও। আমার পরিষ্কার কথা, আমি টিচার, আমি কেন স্টুডেন্টদেরকে কল করবো? তোরা এখানে কি আমাদের কল করে করে তোদেরকে বিরক্ত করে আনা হয়েছে? তোরা নিজের থ্রু দিয়ে এসেছিস। আমার দায়িত্ব এজ এ টিচার কি তোকে ভালো করে বোঝানো। কিন্তু এখন প্রাইভেট কলেজগুলোর খুব অবস্থা খারাপ। ওই টিচারটা এত ফার্স্ট্রেটেড কেন তোর কলেজে? হয়তো তাকে গিয়ে কল করানো হচ্ছে, হতেই পারে। তা আমি তো এরকম পলিসিতে থাকবো না বাবা, আমি কোনোদিনই চাইনি, বেরিয়ে চলে এসেছি, আমার দরকার নেই পড়ানো। তার থেকে যদি আমার স্টুডেন্টদেরকে হেল্প করারই ইচ্ছা হয় তাহলে আমি অন্যভাবেও করতে পারি, আমাকে কলেজে থেকেই পড়াতে হবে এর কোনো মানে নেই, তাই না? আচ্ছা, এটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ। এই সাপ্লাই ভোল্টেজ মানে এটা হচ্ছে সেই পার্টিকুলার সাপ্লাই ভোল্টেজ, যে সাপ্লাই ভোল্টেজটা দিলে তো ডিপ্লেশন রিজিয়ন কমতে থাকবে, ন্যারো হতে থাকবে, ঠিক আছে। এবং তাতে কি হবে, যত তো ন্যারো হবে, এই যে ধর তুই এখানে দাঁড়িয়ে আছিস, সবাই দেখ, আর আমার ওইখানেই এর মাঝে এতটা ডেনের গ্যাপ, ডেনটাকে যদি ছোট করি লাভ দিয়ে আমার ওই পারে যেতে ইজি হবে কি হবে না? সহজ ভাষায় বোঝো, ইলেকট্রনিক্স মানেই সহজ ভাষায় বোঝো আমার কাছ দিয়ে। তাহলে যখন জাম করে যাবে তাহলে ছোট হবে, তাহলে কারেন্টগুলো ইজিলি ফ্লো করতে স্টার্ট করবে, ব্যাস হয়ে গেল, ফরওয়ার্ড কারেন্ট বাড়লো। ওই জন্য এই পয়েন্টটা এই অবধি সব দেখতে পাচ্ছি 0.1 একটু বাড়লো কারেন্ট, 0.2 একটু বাড়লো, 0.3 সিলিকনের জন্য বলছি। হট করে সাডেনলি 0.67 এ 1 মিলি অ্যাম্পিয়ার ছিল, 1 মিলি অ্যাম্পিয়ার ছিল 0.6 এ 0.67 হয়ে গেল 5 মিলি অ্যাম্পিয়ার, 0.7 দিতে দিতে 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে সেই প্লটগুলোকে যদি ধীরে 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 করি তাহলে আমরা একটা এরকম এক্সপোনেনশিয়াল কার্ভ পাবো, যেটা তোমাদের প্র্যাকটিক্যালে আছে বাবু, ল্যাবেই করতে হবে কিট দিয়ে, ঠিক আছে। ওকে, ক্লিয়ার? চলো, এখন এটা বিভিন্ন ধরনের সফটওয়্যার দিয়েও অনেক কলেজে শেখায়, বেসিক্যালি বিটেকে হাতে কিছু করায় না, ওটা সফটওয়্যারে করায়। পিসপাইস সফটওয়্যার আছে, প্রোটিয়াস আছে, এগুলো ইউজ করে করানো যায়, ঠিক আছে। বলেও দিলাম কিছু সফটওয়্যার, বাড়িতে দেখতে পারিস চেষ্টা করে, শেখার ইচ্ছা হলে সব বলে দেবো। আচ্ছা, এটা হয়ে গেল গল্প শেষ। এবার আমরা আসি রিভার্স বায়াসের দিকে। চলো, এই অবধি সবার ক্লিয়ার আছে? তাহলে ডাইনামিকের জন্য ডেল আই বাই ডেল ভি, আর স্ট্যাটিক এমনি নর্মালের জন্য আই বাই ভি, ঠিক আছে, হয়ে গেল, এটা গল্প শেষ। চলো নেক্সট এবার আমরা আঁকবো হচ্ছে কি, আমরা আঁকবো হচ্ছে তোমার বাবু রিভার্স বায়াস কন্ডিশনে, তাই তো? রিভার্স বায়াস কন্ডিশনে এইরকম একটা কার্ভ নামবে, ঠিক আছে, যেটা নর্মালি তোমার নামবে হচ্ছে 0.8 ভোল্টে, যেটাকে বলা হচ্ছে অ্যাভালেন্স ব্রেকডাউন। মানে কি, এই যে সাডেনলি কারেন্টের ফ্লোটা বেড়ে যাচ্ছে, এর জন্য কি হয়, নর্মাল ডায়োডে এই কারেন্টটা বাড়ার সাথে সাথে নর্মাল ডায়োডের যে ডিপ্লেশন রিজিয়ন আছে না, এই ডিপ্লেশন রিজিয়নের ওখানে একটা কনসেপ্ট পড়ানো হয় ব্যারিয়ার পোটেনশিয়াল, ভিভি বলা হয়, ভিভি। তাহলে ডিপ্লেশন রিজিয়ন বাড়তে থাকবে, হ্যাঁ, ডিপ্লেশন রিজিয়ন বাড়া মানে ভ্যারিয়েবল, মানে তোমার পোটেনশিয়াল ব্যারিয়ারও বাড়তে থাকবে, মানে এইখানের ভোল্টেজটা এর সাথে সাথে বাড়তে থাকবে। এবার তুমি তারপরেও যদি ওকে টানা হিচড়া করো, একটা সময় ভাবে ভাবো একটা ইলাস্টিক ব্যান্ড, সেটাকে তুমি অনেকক্ষণ ধরে টানছো, ওটা লম্বা হবে, অনেকটা লম্বা হবে, প্রথমে লম্বা হতে হতে যাবে, তারপরে একটা সময় পরে ছিঁড়ে যাবে, সেটাকে বলা হয় ইলেকট্রনিক্সের ভাষায় র্যাপচার, ঠিক আছে। সেই জিনিসটাই ঘটবে তোমার নর্মাল ডায়োডে। কি হবে, নর্মাল ডায়োডে প্রথমে রিভার্স বায়াস দিচ্ছ, ডিপ্লেশন রিজিয়ন বাড়ছে, আরো দিচ্ছ, ডিপ্লেশন রিজিয়ন বাড়ছে, একটা সময় বাড়তে 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 ভেঙে যাবে। ভাঙবে কি করে, দুষ্টু ছেলের জন্য। এবার দুষ্টু ছেলেটা কে, সেটা নিয়ে একটু গল্প বলি। সেই দুষ্টু ছেলেটা হচ্ছে ইলেকট্রন। তোমার এন সাইডে যে ইলেকট্রনগুলো ছিল, তাহলে রিভার্স বায়াস মানে কি, চলো আমি একটুখানি এখানে দেখিয়ে দিই ছোট্ট করে। রিভার্স বায়াস মানে হচ্ছে তোমার এখানে থাকবে হচ্ছে মাইনাস, এখানে থাকবে প্লাস, ইয়েস অর নো? এন সাইডে প্লাস মানে কি, ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে, এন সাইডে মেজরিটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রনকে অ্যাট্রাক্ট করবে। আচ্ছা, ভালো কথা। তাহলে এই পি সাইডে আমার হোল আছে, তাহলে হোলগুলোকে অ্যাট্রাক্ট করবে। আচ্ছা, এবার এই যে টানছে দুদিকে দুজন অপোজিট চার্জ পোলারিটির জন্য, তাহলে কি হচ্ছে, ডিপ্লেশন উইথটা বাড়ছে, ইলাস্টিসিটির ওই রকম ভাবে বোঝাচ্ছে, বাড়ছে 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 বাড়ছে।
এবার দেখো ভালো করে দেখো, এটা পি এটা এন, তাই না? এবার এটা তো বাড়ছে, অনেক বড় হয়ে গেল, এটা আগের বড় ছিল, এতটা বড় হয়ে গেল। এবার এইখানে কিছু ইলেকট্রন একেবারে পাঁচিলের সামনে দাঁড়িয়ে আছে, দুষ্টু ছেলে না, সুযোগ পেলেই পাঁচিল টপকে গিয়ে আমটা পেরে নিয়ে আসবে। এবার কি হবে, এরকম বাড়তে 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 একটা সাডেন সময় এর মধ্যে ওই অ্যাট্রাকশন ফোর্সের মধ্যে এর মধ্যে কিছু কিছু ইলেকট্রন থাকবে যেগুলো তোমার কি হবে বলো তো, যেগুলো তোমার এনার্জি, কাইনেটিক এনার্জি নিজের মধ্যে পেয়ে যাবে। সেই যখনই কাইনেটিক এনার্জি পেয়ে যাবে ও কি করবে, ও এর মধ্যে এন্টার করে নিতে পারবে। হয়তো ধরা গেল তার মানে একটা টোটাল যদি ডেনসিটি বলি ইলেকট্রনের, তার 10%, তারাই ওই ক্ষমতাটা অর্জন করবে, কাইনেটিক এনার্জিটা অর্জন করে কোথায় ঢুকে যাবে, ডিপ্লেশন রিজিয়নে। এবার ডিপ্লেশন রিজিয়নে কে থাকে মূলত, ডিপ্লেশন রিজিয়নে মূলত ইমোবাইলস আয়ন থাকে। ইমোবাইলস আয়নকে কি বলে, কোভ্যালেন্ট বন্ড। মানে লেটস সে একটা ডোনার অ্যাটম একটা অ্যাকসেপ্টার অ্যাটমের সাথে যোগ হয়েছে, ঠিক আছে, হয়ে একটা কোভ্যালেন্ট বন্ড। তাহলে এই যে কোভ্যালেন্ট বন্ড আছে, এই কোভ্যালেন্ট বন্ডগুলো চুপচাপ বসে আছে, তোরা দুজন চুপচাপ বসে আছে, বাইরে থেকে একটা দুষ্টু ছেলে আছে, এই এই চ চ চ চ পড়তে হবে না চ, সেই রকম ব্যাপার। কি হলো, এখান থেকে ইলেকট্রনটা এসে এদিকে নক করলো, নক, এ ভাই চ, এ ভাই চ। এবার গিয়ে ওকে যতবার ধাক্কা মারছে, নক করছে, ধাক্কা মারছে, হাইলি কাইনেটিক এনার্জি, গিয়ে ধাক্কা মারছে, মারার জন্য কি হচ্ছে, এটা ব্রেক হয়ে যাচ্ছে। এ ব্রেক করে আরেকজনকে বার করলো, ও ভাই আর সরিয়ে দিল, ও আবার আরো দুজনকে, এই চ চ চ, হ্যাঁ ঠিক আছে চ না। এরকম ভাবে সারা ক্লাসে সব ছেলে বেরিয়ে গেল। মানে হচ্ছে কি, মানে এই যে মাঝখানে সাডেনলি এখানে তো সাথে তো কোভ্যালেন্ট বন্ড ছিল, কোভ্যালেন্ট বন্ডগুলো সব ব্রেক হয়ে গেল, ব্রেক হয়ে এই মাঝখানে সাডেনলি অনেক ইলেকট্রন তৈরি হয়ে গেল, ফ্রি ইলেকট্রন। এবার সাডেনলি যখন অনেক ফ্রি ইলেকট্রন তৈরি হবে, তখন সাডেনলি তোমার কি হয়ে যাবে, ব্যারিয়ার পোটেনশিয়ালটা হুট করে বেড়ে যাবে। আর অবশ্যই ডায়োডের রেজিস্ট্যান্স আছে, তো রেজিস্ট্যান্স ইনটু ভোল্টেজ করলে কি হয়, পাওয়ার। পাওয়ার ইজ ইকুয়াল টু কি হয়, রেজিস্ট্যান্স ইনটু ভোল্টেজ তো, হ্যাঁ আচ্ছা। যদি সরি সরি না না, রেজিস্ট্যান্স টু ভোল্টেজ নয়, সরি ভুল বলা হয়ে যাচ্ছে, না না দাঁড়া, আই স্কোয়ার নয়, আমি এখানে বলছি ভোল্টেজ ব্যারিয়ার পোটেনশিয়াল ইনটু তোমার হয়ে যাবে এখানে কারেন্ট। কেন, অতগুলো ইলেকট্রন ফ্রি হলো, তাহলে ইলেকট্রন যেদিকে মুভ করবে তার অপোজিট দিকে কি হবে, সাডেনলি কারেন্ট ফ্লো করবে। তাহলে এই কারেন্টটাও অনেক বেশি হবে, যে কারেন্টটা এই ডায়াগ্রামে এঁকেছি আমি। এবার এই কারেন্টটা সাডেনলি অনেক বেশি হয়ে যেত, পাওয়ারটা অনেক বাড়বে। তোমরা নর্মালি বুঝতে পারছো, P is equal to VB into I, I যদি অনেক বাড়ে P বাড়বে। পাওয়ার ডিসিপেশন হয় ইলেকট্রনিক্সে কি শিখেছিলাম, নয়তো হিট এনার্জি নয়তো লাইট এনার্জি। তাহলে এখানে কি হবে, হিট ডিসিপেট করবে। তোমার যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে ওটা নষ্ট হওয়ার আগে সব ডিভাইসে লক্ষ্য করবে, সেই ডিভাইসগুলো সাডেনলি খুব গরম হয়ে যাচ্ছে, কারেক্ট, ইয়েস অর নো? তার মানে ওখানে যে ডায়োডটা আছে সেই ডায়োডটা মেনলি এই ক্ষমতাটা হারাচ্ছে। সে কি হচ্ছে, সাডেনলি ওর যে জাংশনটা ছিল সেই জাংশনে একরসে হেভি পরিমাণে হিট ডিসিপেশন হচ্ছে। এবার ওই হিট ডিসিপেশনের জন্য ডায়োডটা ড্যামেজ হয়ে যায়। সেই ঘটনাটাকে বলা হয় কি, বলা হয় অ্যাভালেন্স ব্রেকডাউন। বলো বুঝতে পেরেছো কিনা, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, কোন জায়গাটা, কোন জায়গাটা, কোন জায়গাটা, কোন জায়গাটা, অ্যাভালেন্স ব্রেকডাউন। আবারও বলছি, দুষ্টু বাচ্চা যে ইলেকট্রনগুলো আছে ওটা সাডেনলি ডিপ্লেশন রিজিয়ন বাড়তে 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 রিভার্স বায়াস ভোল্টেজ এমন একটা জায়গায় বাড়িয়ে দিলে যার জন্য কিছু পরিমাণ ইলেকট্রনগুলো এন সাইড থেকে জাম্প করে কাইনেটিক এনার্জি বেশি গেইন করে ফেলার জন্য সে ঢুকে যাবে কোথায়, ডিপ্লেশন রিজিয়নে। আর ডিপ্লেশন রিজিয়নে কে থাকে, ইমোবাইল আয়ন। এবার তোর একটুখানি মুখ দেখে বুঝতে যাচ্ছে ইমোবাইল আয়ন মানে কি, বুঝতে পারছিস না। ইমোবাইল আয়ন মানে হচ্ছে যেগুলো কোনো রকম কারেন্ট কন্ডাক্ট করে না, মানে যেগুলো কোভ্যালেন্ট অবস্থায় থাকে। কোভ্যালেন্ট অবস্থায় থাকলে ফ্রি ইলেকট্রন তো তৈরি করবে না, তাহলে ও কারেন্ট তৈরি করবে না। ক্লিয়ার হয়ে যাচ্ছে তো, ক্লিয়ার হয়ে যাচ্ছে তো? এবার এই যে বাইরে থেকে যে ইলেকট্রনটা আছে ও তো শয়তান, ও তো এসে চল চল চল, ও গিয়ে এসে ধাক্কা মারছে। এবার এত জোরে এসে ব্রেক করছে যে ওই যে কোভ্যালেন্ট বন্ডগুলো ব্রেক করছে। একটা কোভ্যালেন্ট বন্ড ব্রেক করলো, সে আবার আরেকটা কোভ্যালেন্ট বন্ডকে ব্রেক করলো। এরকম ভাবে একজন 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 এই 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 জিনিসটাকে টেকনিক্যাল টার্মে বলা হয় নকিং এফেক্ট। নকিং এফেক্ট, নক করছে তো, হ্যাঁ করে ভাঙছে, ভেঙে 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 এত পরিমাণে এখানে ফ্রি ইলেকট্রন তৈরি করে দিল, এবং সেই ফ্রি ইলেকট্রনের জন্য সাডেনলি জাংশনের একরাসে কারেন্ট বেড়ে গেল। কারেন্ট বেড়ে গেল, জাংশনের এখানে পোটেনশিয়াল ব্যারিয়ারও বাড়ছিল যখন রিভার্স বায়াস বাড়াচ্ছিলিস। তাহলে এই যে দুটো কম্পোনেন্ট, এই দুটো কম্পোনেন্ট সাডেনলি বেড়ে গেলে পাওয়ার কি হয়ে যাবে, পাওয়ার বেড়ে যাবে। এবার পাওয়ার কি করতে চাইবে, ডিসিপেট করতে যাবে। পাওয়ার ডিসিপেট করবে কি আকারে, হিট এনার্জি। হিট এনার্জি যখন এই হিট এবার হিট ডিসিপেট করবে, ডিভাইসটা কি হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য ডায়োডটা ড্যামেজ হয়ে যাবে, ডায়োডটা পুড়ে যাবে, তাই না? বুঝতে পারলে? এটাই হচ্ছে অ্যাভালেন্স ব্রেকডাউন।
এটাকেই বলা হচ্ছে অ্যাভালাঞ্চ ভেক্টর। দেখো যে কথাগুলো আমি বলেছি, দেখো এখানে লিখেছি কিনা, দাঁড়াও আমি এগুলো মুছে দিই তারপর দেখবে। চলো বুঝাতে পারছি কিনা, আমি খুব সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি বাবু, বুঝতে না পারলে বলবে। বলো বুঝতে পারছো? আরো আগে আসতে হয় এর জন্য, তোরা দেরি করলি। মজাটা পাচ্ছিস তো ঠিকঠাক? মানে আমি ঠিকঠাক পড়াতে পারছি? এনার্জি একদম, এই এনার্জিটা রাখতে হবে। আমি তোদেরকে এনার্জি দিচ্ছি তো, পুরো একদম ফুল ইলেকট্রনিক্স, এইরকম এনার্জি নিয়ে আমি জিলেটও পড়াই। চল সেম সেম সব জায়গাতেই সেম ভাই, এনার্জি কমবে না। এই যে তোকে বাড়ি যাব, ব্যাস এই আজকে 5টা ক্লাস শেষ হলো, বাড়িতে যাবো 1 ঘন্টা রেস্ট, তারপর আবার রাত্রিবেলা পড়তে বসবো। এখনো পড়ি, এই যে তোদেরকে পড়াই কি ভাবিস তুই পড়ি না? এখনো পড়ি, কেন আমি সবসময় চাই যে বেটার পড়াতে হবে। আমি সব জেনে গেছি, সব জানতা হয়ে গেলে ভাই জীবনে আমার প্রোগ্রেস হবে না, প্রথমেই তো বললাম। ঠিক আছে, আমিও খুব একটা বিশাল মানে একেবারে টপ করা স্টুডেন্ট নয়, নর্মাল মিডিওকার স্টুডেন্ট থেকে এই জায়গায় উঠেছি। তো আমিও জানি যে কষ্টটা করলেই কেষ্ট পাওয়া যাবে। ঠিক আছে, অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের কথাগুলো দেখো যেগুলো লিখেছি। কি লিখেছি দাঁড়াও, চলো আগে স্ক্রিনটাকে একটু ছোট করে নিয়ে ওপরে নিয়ে আসি। ছবিগুলো দেখতে পাচ্ছ যে কথাগুলো বলেছিলাম, উইথ অফ দ্য ডিপ্লেশন এনার্জি অ্যান্ড WD দিয়ে লেখা হয়, যা যা বলেছি সব আছে। দেখো এবার অ্যাভালাঞ্চ ব্রেকডাউনের সম্বন্ধে আমি কি বলেছি মিলিয়ে নাও। আরে ভাই চলো মিলিয়ে নাও। বলছে দ্য অ্যাভালাঞ্চ ব্রেকডাউন অকার ইন বোথ নর্মাল ডায়োড জেনারেল ডায়োড, দুটোতেই হয় অ্যাট হাই রিভার্স ভোল্টেজ, তাই না? এবার কি বলছি দেখো, when high reverse voltage is applied to the PN junction diode, the free electron gain large amount of kinetic energy. ওটা এখানে আমি মেনশন করিনি ওই কথাটা, কাইনেটিক এনার্জি, এটা আরেকটু ভালো করে মেনশন, যেটা কিনা কি করতে পারবে, অ্যাক্সেলারেট টু গ্রেটার ভেলোসিটি। কাইনেটিক এনার্জি বেশি হলে তো ভেলোসিটি বেশি হবেই। তো কি করবে, যে ফ্রি ইলেকট্রন মুভিং এট হাই স্পিড উইল কোলাইড উইথ দ্য অ্যাটমস। কোলাইড উইথ দ্য অ্যাটমস মানে কি, কোভ্যালেন্ট বন্ডকে গিয়ে ধাক্কা মারা, যেটাকেই নকিং এফেক্ট বলছিলাম, তাই না? এবং কি হচ্ছে, নক অফ, দেখতে পাচ্ছিস কথাটা আছে, নক অফ মোর ইলেকট্রন, কেন ধাক্কা মেরে মেরে আরেকটা ইলেকট্রনকে ফ্রি করছে। এবার দেখো দিস ইলেকট্রন আর এগেইন এক্সেলারেট, মানে ও তো আরো এনার্জি পেয়ে গেল। যাকে ধাক্কা মারলো সে, দেখ আমি যদি তোকে ধাক্কা মারি, পরপর লাইন দিয়ে দাঁড়াই, তুই একটা ভেলোসিটি পাবি, তুই আবার আগে একজনকে ধাক্কা মারলে সে একটা ভেলোসিটি পাবে, একজন আরেকজন এইভাবে এগিয়ে যাবো। তো তাহলে এইভাবে এইভাবে কি হচ্ছে, প্রত্যেকজনকে ধাক্কা মারছে, এবং ধাক্কা মারতে মারতে কন্টিনিউয়াস কলিশন হচ্ছে। কলিশনের জন্য কি হচ্ছে, লার্জ অ্যামাউন্ট অফ ফ্রি ইলেকট্রন জেনারেট হয়ে যাচ্ছে। যে লার্জ অ্যামাউন্ট অফ ফ্রি ইলেকট্রনের জন্য কারেন্ট সাডেনলি বেড়ে যাচ্ছে, তার জন্য কি হচ্ছে, পার্মানেন্টলি ডিস্ট্রয় হয়ে যাচ্ছে নর্মাল ডায়োড, যেটাকে কিনা অ্যাভালাঞ্চ ব্রেকডাউন বলে। আবারও 2 মিনিটের ব্রেক। বোঝা গেছে? আর কখনো কোনো ইউটিউব ভিডিও, কোনো টিচারের লেকচার দেখার দরকার আছে আমার এখানে পড়ার পরে? নেই, এটুকু। So, however, the avalanche breakdown may not be destroyed because they are carefully designed to operate the avalanche region. জেনার ডায়োডের ক্ষেত্রে এটাকে এত সুন্দর ওয়েতে ডিজাইন করা হয়েছে। কেন বলছি, এই যে নকিংটা এটা করতে পারবে না, আর তুই যে স্ট্রেচ করে করে বাড়াচ্ছিস, এটা ব্রেকডাউন মানে তোর যদি আমি জেনার ডায়োড বলি সেখানে বাড়বে না। কেন বলতো, আমি একটু আগে কি বলেছিলাম, ঘরটার মধ্যে যদি ফাঁকা ফাঁকা থাকে তাহলে জায়গা পাচ্ছে, তখন ঘরটা ভরে দিবি, তারপরে একজন একজনকে ধাক্কা মারলেও ও বেশি দূর কি সরবে? তার মানে বেসিক্যালি যখন বেশি দূর সরবে না, তার মানে তোর কাইনেটিক এনার্জি এই কেসে যতটা গেইন করতে পারছিল ইলেকট্রনগুলো করতে পারবে না। তোদের কাছেই তোদের অ্যান্সার আছে, ভাব না, নর্মালি এই ক্লাসরুম দিয়ে ভাব, তাই না? যখন তোরা সবাই মিলে এই ঘরের মধ্যে অনেকে বসবি, তখন পাশাপাশি গ্যাদার করে বসবি, যখন ডিপ্লেশন রিজিয়ন বাড়ারই তো চান্স নেই। একজন আরেকজনকে ধাক্কা মারলে সেই কাইনেটিক এনার্জিও গেইন করবে না, তো নকিং এফেক্টটা হবে না। আর নকিং এফেক্ট যদি না হয়, তাহলে তোর পাওয়ার সাডেনলি এত বেড়ে যাওয়ার চান্সেস নেই, যেটাই কিনা আমরা কি করছি, জেনার ডায়োডে ডোপিং কনসেন্ট্রেশন বাড়িয়ে ওইটা করে দিচ্ছি। বলো ক্লিয়ার হয়েছে? সব লজিক্যালি বুঝতে হবে। চলো ফুল একদম কলিশন মানে ধাক্কা লাগা। কলিশনের বাংলা মানে হচ্ছে ধাক্কা, ঘর্ষণ, ঠিক আছে? হ্যাঁ, ওটাই নকিং এফেক্ট। বুঝতে পেরেছিস তো? এইরকম ভাষায় যদি লিখিস, আর দেখ না ম্যাক্সিমাম জিনিস কয়েকটা টার্ম আছে এখানে, শুধু অ্যাক্সেলারেট, তারপর এখানে একটা টার্ম পাবি ইংলিশে, ভালো ভালো টার্ম, সেটা কি, কোলাইড, তারপর ভেলোসিটি, হাই রিভার্স ভোল্টেজ, এইরকম কটা ইংলিশ টার্ম মাথায় থাকলো, আর আমি যেটা বুঝিয়েছি সেটাকে ইংলিশে কনভার্ট করে দিলি সহজ ভাষায়, ছবিটা মেরে দিয়ে চলে আসলি, ফুল নাম্বার পেয়ে গেলি। কে তোকে আটকাবে ভাই? এই ওয়েস্ট বেঙ্গলে কোনো টিচার নেই এরপরে এইটা লেখার পরে কেউ আটকাতে পারবে। যদি আটকায় তাহলে আমাকে ডাকবি, সেই টিচারকে গিয়ে আমি পড়িয়ে দিয়ে আসবো, গ্যারেন্টি দিয়ে বলছি। চল যার কাছে আমি শিখেছি সে এখন জেআইএস, আমার নিজের বৌদি তো বলেইছিলাম তোদেরকে আগেও যে ইলেকট্রনিক্সে পিএইচডি, ঠিক আছে, ওকে। আর আমি যার কাছ দিয়ে পড়েছি সে তো ইন্ডিয়ার টপ
মানে টিচার সেটাও বাদ দে, এছাড়াও আমি বিটেকের সময় সেমিস্টারে একটা দাদার কাছ দিয়ে পড়েছি, সেই দাদাটাও এখন জেআইএস এর গ্রেটার কি একটা কলেজ আছে সামথিং, জেআইএস এরই আন্ডারে, সেই কলেজের ইলেকট্রনিক্সের পিএইচডি মানে এইচওডি নট লেকচারার, এইচওডি। তো যাই হোক, তারাই আমাকে শিখিয়েছে। তারপরে আমি নিজেরও তাগিদ ছিল, শিখতে তোকে নিজেকেও হবে ভাই, তারা তো পড়িয়েছে, আমিও পড়াচ্ছি, তুই যদি না শিখিস হয় তাহলে আর কি হবে, আমি তো আর সারা জীবন পড়াবো না, হয়তো দেখা যাবে আজ থেকে 10 বছর বাদে তুই পড়াচ্ছিস, কিন্তু তুই যদি আজকের দিনে যদি দাঁড়িয়ে যদি এই জিনিসগুলো ভালো করে না শিখিস, তুই কাকে শেখাবি, তাই না? তো এটাই হলো ব্যাপার। তাহলে আমরা ছবিটা আরেকবার এঁকে নিই। তাহলে আমাদের স্লাইড এইখানে যাওয়ার আগে আমরা ছবিটা আঁকছিলাম, তাই তো? ছবিটা আরেকবার এঁকে নিই, চলো। কটা বাজে রে ভাই? 8টা বাজে তো, 8টা বাজেনি তো, ঠিক আছে, 8:30 অবধি আমরা চলছে আজকে, চল। শিল্প মন্দিরের স্টুডেন্ট ছিলাম বাবু। এটা ফরওয়ার্ড কারেন্ট, তাই তো? এটা হচ্ছে 1/r ডি ধরে নিচ্ছি, হ্যাঁ। এটা কি শেখালাম? এখানে কার্ভটা দেখ একটু টিল্ড হয়ে নেমেছে 0.8 ভোল্টে, এটা হচ্ছে অ্যাভালেঞ্জ ব্রেকডাউন। এটাকে কি বলবো? অ্যাভালেঞ্জ ব্রেকডাউন, কারেক্ট। এবার আমি যেটা আঁকতে চলেছি খুব গুরুত্বপূর্ণ, সেটা দেখো, সেটাও এইভাবেই নামছে, কিন্তু এইটা দেখো আগেরটার মতো এতটা স্ট্রেট, এতটা বেঁকে নামছে না স্ট্রেট নামছে? স্ট্রেট নামছে। এটাই হচ্ছে তোমার কে জেনার ব্রেকডাউন। তাহলে জেনার ব্রেকডাউনে কি হয় দাদা, যার জন্য আমার কারেন্ট সাডেনলি বেড়ে গেলেও আমার ভোল্টেজ বাড়ে না? জেনার ব্রেকডাউনে ওই র্যাপচার বা ওই নকিং এফেক্টটা হয় না, নর্মালি ব্রেক করে, একটা সাডেন সময় গিয়ে ব্রেক করবে, কিন্তু ব্রেক করলে ওই হিউজ অ্যামাউন্ট অফ পাওয়ার ডিসিপেশন করবে না, বা সাডেনলি কারেন্ট বাড়ছে, কারেন্ট কিন্তু বাড়ছে, দেখ কারেন্ট বাড়ছে, কিন্তু ভোল্টেজ একটা জায়গাতে ফিক্সড। এখানে দেখ এই পয়েন্টে একটা ভোল্টেজ, এই পয়েন্টে একটা ভোল্টেজ, এটা তো ভোল্টেজের অ্যাক্সিস, আবার দেখ এই পয়েন্টে একটা ভোল্টেজ, কিন্তু এটা একদম স্ট্রেট, তো ভোল্টেজ বাড়ছে না, ভোল্টেজ কনস্ট্যান্ট, কারেন্ট বাড়ছে, কারেন্ট তুই বাড়াতে থাক, ভোল্টেজ কিন্তু কনস্ট্যান্ট, কারেন্ট বেড়ে যাচ্ছে, ভোল্টেজ এক জায়গাতেই দাঁড়িয়ে আছে, হ্যাঁ কি না? কিন্তু এই ক্ষেত্রে ভোল্টেজ কি হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টের ইনস্ট্যান্টে বাড়ছে। তাহলে এটাই হলো বেসিক ডিফারেন্স বিটুইন জেনার ব্রেকডাউন আর অ্যাভালেঞ্জ ব্রেকডাউন। জেনার ব্রেকডাউনে ভোল্টেজ বাড়ে না, কেন? জেনার ব্রেকডাউনে কি হচ্ছে না, ওই নকিং এফেক্টটা হচ্ছে না, ডিউ টু হাই ডোপিং কনসেন্ট্রেশন। কথাটা লেখা আছে পরের স্লাইডে, আমি দেখিয়ে দিচ্ছি। শিখতে পারছিস বাবু? চল। তাহলে যখন তারা জেনার ডায়োডের, তোর কি আজকে পড়ার ইচ্ছাটা নেই? কি হচ্ছে সমস্যা? শরীর খারাপ লাগছে? কি হচ্ছে? ঠান্ডা ঠান্ডা লাগছে? এখানে আয় না। হয়েছে হয়েছে, যাবো যাবো যাবো, চলো নেক্সট। তাহলে আমি যেটা কথাটা বলেছি সেটা একবার মিলিয়ে নিই, চলো দেখে নিই কি বলছে। আমরা বলছে দেখো জেনার ব্রেকডাউন, বলছে দ্য জেনার ব্রেকডাউন অকার ইন হেভিলি ডোপ, অবশ্যই জেনার ব্রেকডাউন পিএন জাংশন বিকজ অফ দেয়ার ন্যারো ডিপ্লেশন। আমি বলেছিলাম না জায়গা ছোট কম, তার মানে ডিপ্লেশন রিজিয়ন কম, তুমি যতই রিভার্স বায়াস করো ও বেশি পরিমাণে ডিপ্লেশন রিজিয়ন বাড়বে না, কারণ ডোপিং এত বেশি যে ভাই ওখানে জায়গা নেই। কারেক্ট? ইয়েস অর নো? এখন আবার কে জয়েন করে? যখন রিভার্স বায়াস ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে, ডায়োডের কি হয়ে যাবে, ডায়োডের রিভার্স বায়াস ভোল্টেজ যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে, ডায়োডের ডিপ্লেশন রিজিয়ন ইনক্রিজ হবে, ঠিক আছে? বাট কি, যেহেতু ন্যারো আছে তার জন্য ওর মধ্যে ইলেকট্রিক ফিল্ডটা স্ট্রং হবে না। এবার তুই এখানে কথাটা বলবি যে ইলেকট্রিক ফিল্ডটা কি? ইলেকট্রন যেদিকে ফ্লো করে, কারেন্টের অপোজিট দিকে ফ্লো করে, তো ইলেকট্রন যেদিকে ফ্লো করে সেদিকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই হয়। এবার ইলেকট্রিক ফিল্ড যদি কারেন্ট, এটা হচ্ছে ইলেকট্রন, এইভাবে সবাইকেই দেখাচ্ছি, এটা ইলেকট্রন, ধর রেসে আমি বলছি এটা ইলেকট্রন, হ্যাঁ এটা ইলেকট্রন, হ্যাঁ। তাহলে এইদিকেই কি হচ্ছে, এদিকেই তোমার ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই হচ্ছে, এই ইলেকট্রিক ফিল্ডটাই তো কাইনেটিক এনার্জিটা দিচ্ছে, কিন্তু সেই ইলেকট্রিক ফিল্ডটা যদি স্ট্রং না হয় তাহলে সেইটা, ঠিক আছে, কি হবে? স্ট্রং যদি হয় এবং স্ট্রং না হয় কি হবে বল?
না না না, ইলেকট্রিক ফিল্ড স্ট্রং হলে কিন্তু তোমার বাবা ন্যারো ডিপ্লেশন রিজিয়ন এবং গ্রেটেস্ট ইলেকট্রিক ফিল্ড হলে ইলেকট্রনকে পুশ করবে না, ইলেকট্রনকে কাইনেটিক এনার্জি দেবে না, বুঝেছো? এটা হলো গল্প। তাহলে ইলেকট্রিক ফিল্ড তোমার কি হবে না, তোমার কাইনেটিক এনার্জি তৈরি করে দেবে না তোমার ডায়েটগুলোর জন্য, কারণ ভাই ওখানে তো ওই নকিং এফেক্টটা করার জায়গাই নেই, তাই না? ডিপ্লেশন রিজিয়ন তো বেশি বড় না, তাহলে কাইনেটিক এনার্জি ও বেশি পরিমাণে গেইন করতে পারবে না। তাতে কি হবে, তাতে হয়তো তোমার কারেন্ট সাডেনলি বাড়বে, কিন্তু ওই স্ট্রং ইলেকট্রিক ফিল্ডের জন্য ডিপ্লেশন রিজিয়নে অতটাও ক্ষমতা থাকবে না যে ইলেকট্রনগুলোকে ভ্যালেন্স ব্যান্ড থেকে টেনে নিয়ে এসে কন্ডাকশন ব্যান্ডে নিয়ে আসে। মানেটা কি বলতে চাইছে এটা একটু বোঝার জায়গা আছে। ইলেকট্রিক ফিল্ডটা ডিপ্লেশন রিজিয়নে একটা ইলেকট্রিক ফিল্ড কাজ করে, সেই ইলেকট্রিক ফিল্ডটা কাকে টেনে আনছিল? হ্যাঁ, ইলেকট্রনকে। এখানে ইলেকট্রিক ফিল্ড স্ট্রং হওয়া সত্ত্বেও ইলেকট্রনগুলোকে টেনে ঢোকাতে পারছে না ডিপ্লেশন রিজিয়নে, কেন? ডিউ টু হাই ডোপিং কনসেন্ট্রেশন। ওই কারণে কিন্তু এখানে দেখো না লেখা আছে ইজ স্ট্রং এনাফ টু পুল দ্য ইলেকট্রন ফ্রম দেয়ার ভ্যালেন্স ব্যান্ড। আচ্ছা না, আমি একটু উল্টো কথাটা বললাম। আচ্ছা হ্যাঁ, ভ্যালেন্স ব্যান্ড থেকে তো টেনে নিয়ে আসবে, ঠিক আছে, কিন্তু ভ্যালেন্স ব্যান্ড থেকে টেনে নিয়ে আসলেও হুইচ গেইন সাফিসিয়েন্ট এনার্জি ফ্রম দ্য স্ট্রং ইলেকট্রিক ফিল্ড, সাফিসিয়েন্ট এনার্জি তো গেইন করবে, কিন্তু ডিপ্লেশন রিজিয়নে যে ব্রেক করবে প্যারেন্ট অ্যাটমগুলোকে, সেই অ্যাটমগুলোকে ব্রেক করে ফ্রি ইলেকট্রন তৈরি করলেও ততটা পরিমাণ ফ্রি ইলেকট্রন তৈরি করতে পারবে না। কেন বলতো? আবারও সেই একই জায়গা, স্পেসের প্রবলেম, তাই না? এখানে তুই ডিস্টার্ব করার সুযোগ পাবি, ওখানে এত গ্যাদাগেদি হলে তুই আরেকজনকে খোঁচা মারারও জায়গা নেই। ভাব ওর কোলে তুই বসে আছিস ভাই, এরকম চেপে চুপে বসে আছিস, খোঁচা মারারও জায়গা নেই। তো সেইটা হলো ব্যাপার। তাহলে তুমি ভাই পুল করে তুমি টেনে তো নিয়ে আসলে স্ট্রং ইলেকট্রিক ফিল্ডের দরুন, যেটা ওখানে হচ্ছিল, কিন্তু ওখানে এতটা ফ্রি ছিল যে ইলেকট্রন ডিপ্লেশন রিজিয়নের মধ্যেও মুভ করার ক্ষমতাটা ছিল বা ও সুযোগটা পাচ্ছিল, এখানে পাচ্ছে না। এখানে ব্রেক এখানেও হচ্ছে, কিন্তু এখানে নকিং এফেক্টের জন্য ব্রেক হচ্ছে না। এখানে যে ব্রেক হচ্ছে সেটাকে টেকনিক্যাল টার্মে বলে র্যাপচার হওয়া, মানে নর্মাল ব্রেক হওয়া, ঠিক আছে? ডিউ টু স্ট্রং ইলেকট্রিক ফিল্ডের জন্য ব্রেক হচ্ছে। ওরকম ধাক্কা মেরে 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 কোভ্যালেন্টকে ব্রেক করা এখানে প্রয়োজন হচ্ছে না। তাই জন্য কি হচ্ছে, জেনার ডায়োডে সাডেনলি কারেন্ট তো বেড়ে যাচ্ছে, কিন্তু ভোল্টেজ কিন্তু তোমার কি হয়ে যাচ্ছে, ভোল্টেজ কি হয়ে যাচ্ছে, হ্যাঁ এখানে একটু ভুল লেখা হয়ে গেছে। জেনার ডায়োডে স্মল ইনক্রিজ ইন ভোল্টেজ উইল র্যাপিডলি ইনক্রিজ, না ঠিকই আছে, স্মল ইনক্রিজ ভোল্টেজের জন্য র্যাপিডলি কারেন্ট ইনক্রিজ হচ্ছে, কিন্তু ভোল্টেজ বাড়ছে না, তাই না? কারেন্ট আমার বাড়ছে তো, আমরা তো দেখলামই ভাই। দাঁড়া দাঁড়া দাঁড়া, কোথায় কারেন্ট তো হু করে বাড়ছে, স্মল ভোল্টেজ দেখ, এটা 0.8 এর থেকে ছোট, স্মল এর জন্য কারেন্ট বাড়ছে, কিন্তু ভোল্টেজ বাড়ছে না। সেই ভোল্টেজ না বাড়ার জন্য ওটাকে আমরা কাজে লাগাবো অ্যাজ এ ভোল্টেজ রেগুলেটর। দেখো এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ছবিটা কেমন এরকম আসছে, কেন হেজি লাগছে, একটু আগে ভালো লাগছিল না? হ্যাঁ হ্যাঁ, কেন হচ্ছে এটা বুঝলাম না। রিফ্রেশিং পেজ, দাঁড়া এবার দেখ হয়েছে। তাহলে ভিআই ক্যারেক্টারিস্টিক অফ জেনারেল ডায়োড কি বলছে দেখো, এই যে ফরওয়ার্ড বায়াস ভোল্টেজ তো অ্যাপ্লাই টু ফরওয়ার্ড বায়াস তো নরমাল, when the reverse bias is applied জেনারেল ডায়োড it allows a small amount of leakage current, রিভার্স বায়াসে যে কারেন্টটা ফ্লো করে সেটাকে লিকেজ কারেন্ট বলে। এই টার্মগুলো মনে রাখতে হবে। আনটিল দ্য ভোল্টেজ ইজ লেস দ্যান দ্য জেনারেল ভোল্টেজ, যতক্ষণ পর্যন্ত না জেনারেল ভোল্টেজের নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত লিকেজ কারেন্টটা ফ্লো করবে, ঠিক আছে? জেনারেল ভোল্টেজ কি, যখন তোরা মার্কেটে যখন তোরা জেনারেল ডায়োড কিনতে যাস না, তোকে বলা হয় যে কত রেটিং এর ওটাই হচ্ছে জেনারেল ভোল্টেজটা বলতে হয়, কারণ ওই ভোল্টেজের ওপরেই ওর মেন ফাংশনালিটিটা স্টার্ট হবে, ঠিক আছে? তাহলে দেখ, when reverse bias applied to the general voltage it reach the general voltage it start allowing large amount of electric current, মানে ওই লার্জ অ্যামাউন্ট অফ কারেন্টটা ফ্লো করা স্টার্ট করবে যখনই ওই ভোল্টেজটা রিচ করবে। যদি আমার 6 ভোল্টের যদি জেনারেল ডায়োড হয়, তাহলে রিভার্স বায়াসে যখন 6 ভোল্ট দেবো তখন আমার কি হয়ে যাবে, সাডেনলি হিউজ কারেন্ট ফ্লো করা স্টার্ট হবে, কিন্তু ভোল্টেজ কিন্তু ওই 6 ভোল্টই থেকে গেল। তাহলে ওই 6 ভোল্টটাকে আমি কোথায় কাজে লাগাবো, আউটপুটে। তাহলে আউটপুটে আমার 6 ভোল্ট থাকলো, কিন্তু কারেন্ট আমার বয়ে গেল। তার মানে কি হচ্ছে বলতো, আমার ডিভাইসকেও বাঁচিয়ে দিচ্ছে। ও বলছে ভাই যদি সার্কিটে একটু বেশি কারেন্ট হয়ে যায় আমায় দিয়ে দাও, আমি সহন করে নিচ্ছি, নিজের মধ্যে দিয়ে বয়ে যাবে, আমার ড্যামেজ হয়ে যাক, ভাই আমি আমার লোডকে বাঁচিয়ে রাখবো। এটাই হচ্ছে কাজ, রেগুলেটরের কাজই তো এটা, যে অ্যাপ্লায়েন্সকে প্রোটেক্ট করা, ঠিক আছে? সাডেনলি যদি ভোল্টেজ লেভেল চেঞ্জ হয়, তুই রেগুলেটর দিয়ে চেঞ্জ করিস তো, পাখার রেগুলেটরের কনসেপ্ট ভাবিস না, নর্মাল রেগুলেটর বলছি, পাওয়ার সাপ্লাই রেগুলেটর সেইখানে, তাহলে সেটাই ও করে, ঠিক আছে? বোঝাতে পারলাম অ্যাডভান্টেজ অফ নর্মাল ডায়োড, ডিসঅ্যাডভান্টেজ অফ জেনারেল ডায়োড। নর্মাল কি কি আছে পয়েন্টগুলো একটু দেখে নে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট, আর কিছুই বলার নেই। পাওয়ার ডিসিপেশন ক্যাপাসিটি ভেরি হাই হয়, তাই জন্যই তো ভাই এত উইথস্ট্যান্ড করতে পারছে, তাই না? হাই অ্যাকুরেসি দিচ্ছে,
জেনার ডায়োড রিভার্স বায়াসেও কাজ করতে হচ্ছে, ফরওয়ার্ড মানে মোটামুটি ভালো। যেটা নর্মাল পিএন জাংশন ডায়োডে যে ফেসিলিটি ছিল না সেটা আমরা পেয়ে যাচ্ছি। স্মল ইন সাইজ, সার্কিটে বলতে পারি লো কস্ট, 14 টাকাও কমই ভাই ইলেকট্রনিক্স হিসাবে, কম না 14 টাকা কম। এবার জেনার ডায়োডের নর্মালি যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে কি ভোল্টেজ রেফারেন্স লাগে। এই যে 6 ভোল্ট বলে দিচ্ছিস, তাহলে তোকে ওই রেসপেক্টে একটা ভোল্টেজ রেফারেন্স দিতে হবে, না হলেও কাজ করবে না। ঠিক আছে, জেনার ডায়োড আর ইউজড ইন ভোল্টেজ স্টেবিলাইজ এন্ড সান রেগুলেটর। ঠিক আছে, এটা ডিসঅ্যাডভান্টেজ পার্টেও ঢুকিয়ে দিয়েছে, এটাও ভুল করেছে আমাদের টেকনিশিয়ান। এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশনে যাবে, কোথায় ইউজ হয় সেটাকে ও ডিসঅ্যাডভান্টেজে ভুল করে ঢুকিয়ে দিচ্ছে, সরি আমার তরফ থেকে। ঠিক আছে, জেনার ডায়োড আর ইউজড ইন সুইচিং অপারেশন, সব অ্যাপ্লিকেশনগুলো ডিসঅ্যাডভান্টেজে ঢুকিয়ে দিয়েছে ভুলবশত। ঠিক আছে, জেনার ডায়োড আর ইউজ ইন ক্লিপিং অ্যান্ড ক্যাম্পলার সার্কিট, পড়াবো একটু বাদেই। জেনার ডায়োড আর ইউজ ইন ভেরিয়াস প্রোটেকশন সার্কিট, এগুলো সব লাস্টের 3টে অ্যাপ্লিকেশন, শুধু প্রথমেরটাই ডিসঅ্যাডভান্টেজ, ভুলবশত ঢুকিয়ে দিয়েছে। ভাই এগুলো সব অ্যাপ্লিকেশন আমি লিখে দিচ্ছি, যখন তোরা নোট পাবি হাতে তখন কিন্তু অবশ্যই এই জায়গাগুলো একটু মাথায় রাখিস। হ্যাঁ, হ্যাঁ এই 3টে অ্যাপ্লিকেশন হবে। এই যে এইটা সরি 4টে ভাই 4টে, আর ওইগুলো অ্যাডভান্টেজ। এই কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এই নোট পড়লে পরীক্ষায় পাস তো? বলো। হ্যাঁ, রেফারেন্স ভোল্টেজ লাগবে, রেফারেন্স ভোল্টেজ, একটা রেফারেন্স ভোল্টেজ দিতে হবে তোমাকে। হ্যাঁ, কত দিতে হবে এটা তোমার সার্কিটে এমন ভাবে তৈরি করবে, সেভাবে দেখাচ্ছি আমি কিভাবে বানানো হয়। ধরো তুমি লেটসে মুছলাম, হ্যাঁ এই এটা স্যার নয় দাদা, স্যার ফের চলবে না। ঠিক আছে, আমি স্যার নয় ভাই, অত বড় মানুষ নয়, কেন বানাচ্ছিস আমাকে? নর্মাল জানি একটা মানুষ, এরকম করলে হয়? দেখ এখানে তুই সাপ্লাই দিচ্ছিস তাই তো, প্লাস অ্যান্ড মাইনাস। এখানে তুই যে সাপ্লাইটা দিচ্ছিস সেই সাপ্লাইটা বেসিক্যালি তুই যেটা দিবি তার রেফারেন্স ভ্যালু ধর হয়তো বলতে হবে 6 ভোল্ট, বা এরকম একটা রেফারেন্স ভোল্টেজকে অ্যাপ্লাই করতে হবে, এটাকে বলা হয় সোর্স রেজিস্ট্যান্স। ঠিক আছে, মানে দেখতে পাচ্ছিস না, দাঁড়া আমি আঁকি আগে। আর এটা হচ্ছে তোর লোড, এইভাবে জেনার ডায়োডকে কানেক্ট করা হয়। প্র্যাকটিক্যাল সার্কিটটাও এঁকে রাখতে পারিস। এটা হচ্ছে সিরিজ রেজিস্ট্যান্স, এটা হচ্ছে জেনার ডায়োড। জেনার ডায়োড যখন লিখবি না তখন এখানে দেওয়া হয় ভিজেড, এবং এই ভিজেডটা কত মার্কেট থেকে যেই ভোল্টেজের কিনে নিয়ে আসলে 6 ভোল্ট। তাহলে আমি যদি এখানে এই দেখো তোমার ম্যাডাম যেটা বলেছিল, এবারেই তো আসবে গল্প, মুছে নিলাম। হ্যাঁ, এবার দেখাবো, চলো ম্যাডামকেও জয়েন করিয়ে দিতে পারিস চাইলে। দেখ প্লাস আর মাইনাস, এইভাবে সাপ্লাইটাকে ভ্যারিয়েবল সাপ্লাই বলে। ভ্যারিয়েবল সাপ্লাই বললাম মানে কি 0 থেকে 20 ভোল্ট, মানে আমার ইনপুট ভ্যারি করতে পারে 0 থেকে 20 ভোল্ট। জেনার ডায়োড অপারেট করবে কত থেকে? 6 ভোল্ট থেকে। তাহলে 0 থেকে 6 ভোল্টের আগে অবধি জেনার ডায়োড কাজই করবে না। জেনার ডায়োড কাজ করবে না, তার মানে হয়ে যাবে কি জানিস? তার মানে তখন আমরা এই সার্কিটে কারেন্ট কত ফ্লো করছে বার করবো কি করে? দেখ I ইজ ইকুয়াল টু লোড কারেন্ট ইজ ইকুয়াল টু হয়ে যাবে সোর্স ভোল্টেজ ডিভাইডেড বাই RS প্লাস RL। বুঝলি? নর্মাল কি হচ্ছে, রেজিস্ট্যান্স দুটো সিরিজে আছে তো, এ তো কাজই করছে না। ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে RS প্লাস RL। তো এইভাবে বার করবি। আচ্ছা নেক্সট আমি এইভাবে, এবার যদি আমার জেনার ডায়োড যখন 6 ভোল্টের ওপর চলে গেল তাই তো, তাহলে কি হবে? দেখ 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 বাবু, দেখে নে, শিখে নে জিনিসগুলো, লাইফ টাইমের জন্য শিখে নে। যখন ওপরে হয়ে যাবে তখন ওপেন সার্কিটের মতো বিহেভিয়ার দেখাবে। কি দেখাবে? ওপেন সার্কিট। তখন কি হবে? এখানে প্লাস এখানে মাইনাস 6 ভোল্ট, আর এইটা RL এর প্যারালাল আছে, তাহলে ভোল্টেজ প্যারালালে থাকে, তাহলে 6 ভোল্ট এখানে যায়, তাহলে লোডের অ্যাক্রসে অলওয়েজ ফিক্সড হয়ে গেল কত ভোল্ট? 6। আমার এটা 20 ভোল্ট চলেও গেলে ইনপুট সাইডে আমার এখানে কিন্তু আমি অলওয়েজ কি পেয়ে যাব? কখন পাবো? যখন আমার 6 ভোল্টের থেকে বেশি, 7 ভোল্ট দিলি 7 থেকে 20 ভোল্টের মধ্যে যাই এখানে ভ্যারি করুক না কেন, আউটপুট অলওয়েজ কি হোল্ড করে থাকবে? 6 ভোল্ট। কারণ জেনার ডায়োড কি হয়েছে? জেনার ডায়োড জেনার ব্রেকডাউনে চলে এসছে, আর জেনার ব্রেকডাউনে চলে আসলে সাডেনলি হিউজ পরিমাণে কারেন্ট ফ্লো করছে, কিন্তু এর অ্যাক্রসে ভোল্টেজটা তো ফিক্সড, আর ভোল্টেজ প্যারালালে সবসময় সমান হয় প্যারালাল সার্কিটে, তাহলে এই 6 ভোল্টেই তো লোডে পাবো। এই তো কনসেপ্ট ভাই, এইটুকুনি একটা জিনিস। তাহলে যখন যত ভোল্টেজই বাড়ানো হয় আপনি মধ্যে যত ভোল্টেজই বাড়ানো ভোল্টেজের 6ই থাকবে, এটাই তো অবজেক্টিভ, এটাই তো ভোল্টেজ রেগুলেটরের অবজেক্টিভ, যে তোমার আউটপুট যে ডিভাইসটা আছে সেটাকে কনস্ট্যান্ট রাখতে হবে। কনস্ট্যান্ট সাপ্লাই বলে না, সেটা হচ্ছে জেনার ডায়োড করবে। বুঝতে পারছো? আরে মেয়ে বোন মানে বাচ্চা মেয়েগুলো বলো, সুন্দরী কন্যা বলো। ও ঘুমাচ্ছে, আজকে তো শেষ, আজকে তোকে ভিডিও দেখতে হবে। সব ক্লিয়ার হচ্ছে?
আমার দ্বারা শেষ করছি না, থ্যাংক ইউ জানাচ্ছি জাস্ট ক্লাসটার একটা ইউনিট শেষ করার জন্য। নেক্সট যাবো ক্লিপার ক্ল্যাম্পার। কটা বাজে দেখ না ভাই, এক্সাক্ট টাইম। ক্লিপার অ্যান্ড ক্ল্যাম্পার, কাটটা 13। ওফ চলো আরামসে হয়ে যাবে। চলো ক্লিপার আর ক্ল্যাম্পারের ব্যাপারে কিছুটা বলে নিই, তাহলে আমার ইউনিট 1 শেষ হবে। ক্লিপার অ্যান্ড ক্ল্যাম্পার এই দুটো জিনিস কি? এই দুটো জিনিস মূলত ইউজ করা হয় ওয়েব শেপিং সার্কিটে। ওয়েব শেপিং সার্কিটটা কি, তাই তো? আচ্ছা, বানানোর জন্যই লাগে, ঠিক বলেছো। তুমি এত জানলে কি করে ভাই? আমি আইটিআই করেছিলাম, তাই ওখানে চলছে আমার রানিং, মানে ওখানে পরীক্ষাটা হবে, এখানে চান্স পেয়েছিলাম এইচএসএস সায়েন্সে, ঢুকে গেছি ডিপ্লোমাতে। তুই আইটিআই করলি আবার ডিপ্লোমা করছিস, তুই এইগুলোতে গেলি কেন? তুই জয়েন্ট পয়েন্ট দিয়ে ইসেতে গেলি না কেন? কি সমস্যা? আর ম্যাথ ছিল না। ও আচ্ছা, ঠিক আছে, সেটা ব্যাপার না। এখন ম্যাথ ঠিকঠাক করিস তো? পারিস তো? মোটামুটি চেষ্টা করি। পরে কি জিলেট ফিলেট দেওয়ার ইচ্ছা আছে? কারণ ইলেকট্রনিক্সের তো বিটেক না করলে খুব চাপ আছে। জব পেয়ে যাবি তোদের কলেজ থেকে, তবুও বলছি দিলে অবশ্যই, যেখানে আমার কাছে বলছি না, আমি শেখাতে পারবো না, আমি অত ভালো পারি না, ঠিক আছে? তো যেখানে পারবি সেখান থেকে আগে আগে পড়া স্টার্ট করবি, নাহলে কিন্তু চাপ হয়ে যাবে, শিখতে পারবি না। আমার কাছে পড়তে বলছি, আমি কিছু পারি না ভাই, আমি কিছুই জানি না। তুমি যথেষ্ট ভালোই জানো। তোর মনে হচ্ছে? হ্যাঁ, কেন মনে হচ্ছে এরকম? অনেকটাই জানো, সেটা পড়েছিলাম কিছুটা কিছুটা। না, তোর কি করে মনে হচ্ছে যে আমি জানি অনেক? আমি তো নাও জানতে পারি, আমি তো জানি না, সত্যিই জানি না। এটা কি রে? এসি সিগন্যাল। এসি সিগন্যালে কিভাবে লেখে বাবু? ভিএম সাইন ওমেগা টি, তাই তো? এটাও ভুল। আরো এক্সাক্ট যদি বলি তাহলে দেখো লেখে কিভাবে, ভি ইজ ইকুয়াল টু ভিএম সাইন ওমেগা টি প্লাস থিটা। এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাপার, মাইনাস কেন? প্লাস মাইনাস থিটা, তাই না? এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইনোসয়েডিয়াল, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তোমরা ইলেকট্রনিক্সের স্টুডেন্ট, এখানে খেলাটা শুরু হবে কমিউনিকেশন সিস্টেমে। এটাকে বলা হয় ফেজ, আর এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। এই তিনটে কনসেপ্ট যদি তোমার মাথায় না থাকে তাহলে তুমি কমিউনিকেশন পড়তে পারবে না। কমিউনিকেশন পড়ছো যখন আমরা শুধুমাত্র সাইনোসয়েডিয়াল সিগন্যালের এই জিনিসটাকে ভ্যারি করাই, সেটাকে অ্যামপ্লিটিউড মডুলেশন বলে, মনে পড়ছে? যখন এই জিনিসটাকে ভ্যারি করি সেটা ফ্রিকোয়েন্সি মডুলেশন, আলাদা করে একটা চ্যাপ্টারই আছে। আর এইটার জন্য হচ্ছে ফেজ। তাহলে কি, তাহলে এইরকম নোটেশন না জানলে কি করে হবে? তুমি আমাকে বলো না কি সাবজেক্ট পড়াতে হবে, বলো, পড়িয়ে দিচ্ছি। বলো তোমার ইলেকট্রনিক্সে কি সাবজেক্ট পড়াতে হবে বলো। ওয়ান ম্যান আর্মি হয়ে যাবো, কিন্তু দরকার নেই। শোন, এই সাবজেক্টেই পড়াই আপাতত। তো এটা একটা সাইনোসয়েডিয়াল সিগন্যাল। এবার আমার কি করতে হবে? আমি যদি চাই, আমার মন ইচ্ছা হলো যে আমি নেগেটিভ জায়গাগুলোকে রাখবো না, আউট করে দেবো, ঠিক আছে? তাহলে আমরা কি করতে পারি? এই যে নেগেটিভ পোর্শনগুলো আছে সেগুলোকে আমরা অমিট করতে পারি। তো তাহলে আমার দেখতে হবে সেই হাফ ওয়েভ রেকটিফায়ারের মতো। তাহলে এটাকে বলা হয় ওয়েভ শেপিং সার্কিট। মানে আমার যদি দরকার হয় আমি নেগেটিভ পোর্শনটাকে অমিট করে দেবো, ঠিক আছে? আবার আমার দরকার হলো আমি পজিটিভ পোর্শনগুলোকে অমিট করে দেবো, তখন আমার এইরকম এরকম সিগন্যাল হবে, ঠিক আছে? ওকে। আবার এইবারে এই দুটোকে বলা হয়, এই দুটো থেকে শিখালাম, এটা কি হচ্ছে? তুই কি করছিস? কাটছিস। কাটাকে ইংলিশে কি বলে? ক্লিপ। তাহলে এইটা কি সার্কিট? এটা আমি তোকে দেখাচ্ছি, এটাকে বলে ক্লিপার সার্কিট, সহজ ভাষায় ইলেকট্রনিক্স, ঠিক আছে? তাহলে যখন আমরা কোনো ওয়েব ফর্মকে, কোনো এসি সিগন্যালের কোনো একটা পোর্শনকে কেটে দিয়েছি, তখন সেটাকেই ক্লিপার সার্কিট বলে। হ্যাঁ, এবার এই যদি কোনো সাইনোসয়েডিয়াল সিগন্যালের পজিটিভ পোর্শনকে কাটি সেটাকে বলা হয় পজিটিভ ক্লিপার, আর যদি আমি নেগেটিভ পোর্শনকে কাটি সেটাকে বলে নেগেটিভ ক্লিপার। ঠিক আছে? গল্প সহজ ভাষায় ইলেকট্রনিক্স বলছি তো, এটা হচ্ছে আমার ট্যাগলাইন হয়ে গেল তোদের জন্য, সহজ ভাষায় ইলেকট্রনিক্স, ঠিক আছে? এবার আমাদের যেটা আরেকটু ক্রিটিক্যাল যেটা আসে সেটাকে বলা হয় বায়াস সার্কিট। সেটাতে কি হয়? সেটাতে একটা রেফারেন্স ভোল্টেজ দেওয়া হয়, দেখতে পাচ্ছি এখানে একটা রেফারেন্স ভোল্টেজ লাগানো আছে। এইগুলোকে বায়াস সার্কিট বলে। আমি আসবো ধীরে ধীরে সব জানবো। তো বায়াস সার্কিটে কি হয়? বায়াস সার্কিটে একটা রেফারেন্স ভোল্টেজ দেওয়া হয়। কেমন ভাবে দেওয়া হয় দেখ, সেটাও আমরা এই ক্লিপার ক্ল্যাম্পার দিয়েই বুঝবো। ক্ল্যাম্পার মানে কি? অ্যাড করা, ক্লিপ মানে কি? কেটে দেওয়া। আচ্ছা, এইটা হলো সাইনোসয়েডিয়াল সিগন্যাল। এবার আমরা ক্লিপ করতে চাইছি, তাহলে আমি বললাম যে দাদা এখানে আমি একটা ভোল্টেজ লেভেল রাখলাম, আমার ইচ্ছা। অ্যাকচুয়াল হচ্ছে তোমার 5 ভোল্ট, কিন্তু আমি ভোল্টেজ লেভেল রাখলাম হচ্ছে 3.3 ভোল্ট, ঠিক আছে? তাহলে এই সার্কিটটাতে যখনই 3.3 ভোল্টেজের ওপরে ভোল্টেজ লেভেল যাবে সেই জায়গাগুলোকেও কেটে দেবে। তাহলে এর আউটপুটটা কেমন দেখতে হবে? এর আউটপুটটা হবে হচ্ছে লাইক দিস,
দাঁড়া দাঁড়া দাঁড়া, না 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 না, সুন্দর করে আঁকতে দে, ভালো করে দেখ। এই এভাবে গেল, নিচে যেমন আছে সেরকমই গেল, আবারও এইরকম গেল, আবারও নিচে গেল। এটাকে বলা হয় পজিটিভ বায়াস সার্কিট। তাহলে এর আগে পিক ভ্যালু ছিল 5 ভোল্ট, কিন্তু তুই এই সার্কিট দিয়ে ওপরের পোর্শনটাকে কত বানালি? 3.3 ভোল্ট, আর নিচের পোর্শনটাকে কত বানালি? -5 ভোল্টই তো থাকবে, নিচটা তো আমি ক্লিপ করছি না। আবার আমাকে বললো দাদা না আমি পজিটিভ করব না, আমার ইচ্ছা হচ্ছে নেগেটিভে করব, আর এখান দিয়ে আমি 2 ভোল্টে বাদ দিয়ে দেবো, -2 ভোল্টের ওপরে চলে গেলে বাদ দিয়ে দেবো। তাহলে কেমন হবে তার ওয়েভ ফর্মটা দেখে নে। পজিটিভ তো এরকম গেল, হ্যাঁ, নেগেটিভ এখানে 2 ভোল্টের ওপরে আর যাবে না, কারেক্ট, আবারও পজিটিভ যাবে, হ্যাঁ কি না? তাহলে এখানে আমার ভোল্টেজ কত পাবো? এখানে -2 ভোল্ট ম্যাক্সিমাম পাবো নিচে, আর ওপরে আমার যেমন ছিল 5 ভোল্টই পাবো। এটাকে আমরা বলবো নেগেটিভ বায়াস। নেগেটিভ বায়াস ক্লিপার সার্কিট, নেগেটিভ বায়াস ক্লিপার সার্কিট। এবার যদি দুটোকে মার্জ করে দিই তাহলে ওটা হয়ে যাবে হচ্ছে পজিটিভ নেগেটিভ ক্লিপার মানে বায়াস সার্কিট, যেটা কিনা সব থেকে ম্যাক্সিমাম ইউজ করা হয় ইন্ডাস্ট্রিতে। সেটা কেমন দেখতে হয়? লেটস এই মানে এটাকে যদি আরেকটু ভালো করে দেখা যায়, এই সমস্ত ওয়েভ ফর্মগুলোকে নিয়েই আমরা পরবর্তীকালে ট্রায়াঙ্গুলার ওয়েভ, পালস ওয়েভ, পিডব্লিউএম এগুলোকে বানানোর জন্য এই ক্লিপার ক্ল্যাম্পারকে লাগাচ্ছি। আচ্ছা স্যার, হ্যাঁ ওটা হচ্ছে পিক ভ্যালু সাইনোসয়েডাল সিগন্যালের। বলো 3.3 ভোল্ট থেকে যখন আমার ভোল্টেজ তখন তারপরে বেড়ে যায়, হ্যাঁ তাহলে কি হবে? তাহলে ওই জায়গাটা পোর্শনটা ক্লিপ হয়ে যাবে। কিভাবে হবে সেই সার্কিটটা তো আমি এখানে অ্যানালাইসিস করব, একটু বাদে দেখবো যে কি হচ্ছে। ঠিক আছে বাবু, তোমাদের জন্যই তো শেখাচ্ছি, বুঝিয়ে দিচ্ছি বাবু, বুঝলে? শেখাচ্ছি কিভাবে হচ্ছে না হচ্ছে, আমি দেখাবো কিভাবে ঘটনাটা ঘটে। হ্যাঁ চলো, এই জায়গাগুলো বুঝতে পেরেছো কি পারোনি? বুঝবো? হ্যাঁ স্যার বুঝুন। তাহলে ক্লিপার মানে কি? কেটে দেয়া। একটা রেফারেন্স ভোল্টেজ আমাকে সেট করতে হবে, সেই রেফারেন্স ভোল্টেজের উপরে বেস করে আমাদের চলবে সার্কিট, তাই তো? এবং সেই রেফারেন্স ভোল্টেজের উপরে যখনই আমার ভোল্টেজ লেভেল ইনপুট সিগন্যাল চলে যাবে তখন আমার কি হয়ে যাবে? ওই পোর্শনটা কাট হয়ে যাবে। এবার কিভাবে কাট হবে সেটাই আমাদের জানার বিষয়। তার আগে আমরা দেখে নিই কি কি পয়েন্ট আমাদের এখানে রয়েছে। চলো, প্রথম পয়েন্ট ক্লিপারের। ক্লিপার সার্কিট কি বলছে? হুইচ আর ইউজ টু ক্লিপ অফ দ্য আনওয়ান্টেড পোর্শন। আনওয়ান্টেড পোর্শন মানে যেটা তুমি চাও না, তুমি রাখতে চাও না আউটপুটে, সেইটা, সেই আনওয়ান্টেড পোর্শনটাকে বাদ দিতে ওয়েভ ফর্ম থেকে আমাদের ইউজ করা হয় ক্লিপ অফ মানে ক্লিপার সার্কিট, তাই তো? সেই ক্লিপার সার্কিট। তাহলে এটা হলো ব্যাপার। তাহলে আমরা হাফ ওয়েভ রেকটিফায়ার যে বানাচ্ছি, সেই হাফ ওয়েভ রেকটিফায়ার বেসিক্যালি একটা কি ক্লিপার সার্কিট, তাই না? তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ার একটা এক্সাম্পল হচ্ছে ক্লিপার। সেটা কি ধরনের ক্লিপার? নেগেটিভ ক্লিপার। কেন? নেগেটিভ ইনপুট সিগন্যালটাকে কাট করে দিচ্ছে। পজিটিভ ক্লিপার হলে পজিটিভ পোর্শন কাট হলো, একটু আগে বোঝালাম ক্লাসে। চলো, তাহলে হোয়েন দ্য ডায়োড ইজ কানেক্টেড ইন সিরিজ উইথ দ্য লোড, সাচ সার্কিট আর কল দ্য সিরিজ ক্লিপার। মানে ডায়োডটাকে যখন লোডের সাথে তুমি এখানে কানেক্ট করবে সেটা সিরিজ ক্লিপার। সিরিজ ক্লিপার ইউজ করা হয় তোমার কিসের জন্য? কারেন্টের জন্য। আর যদি শান্টে লাগাও তাহলে ভোল্টেজের জন্য। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ধীরে ধীরে জানবো। চলো, সিরিজ ক্লিপার। তাহলে বলছে আবার দেখ, when the diode is connected with parallel to the branch of the load, the circuit is called the parallel clipper. ঠিক আছে, এই দুটোর উপরে আমাদের হয় সিরিজ ক্লিপার হয়, শান্ট ক্লিপার হয়। পজিটিভ মানে কত রকম ভাগ দেখ ক্লিপারে। ক্লিপারের প্রথম ভাগ হচ্ছে পজিটিভ নেগেটিভ। সেই পজিটিভ নেগেটিভের মধ্যে আরো দুটো ভাগ কি আছে? একটা সিরিজে হতে পারে, একটা শান্টে বানানো যেতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো বুঝতে হবে। এবার এইটাই হচ্ছে কি, এটাই হচ্ছে ক্লিপার সার্কিটের সিম্বল। কিন্তু এটা হচ্ছে কি ক্লিপার? এটা হচ্ছে তোমার কি ক্লিপার সেটা বোঝো। এটা হচ্ছে তোমার দেখতে পাচ্ছি এখানে প্লাস, এটা মাইনাস। ঠিক আছে, এখানে আমরা ধরছি এটা একটা ক্লিপার কি, সেটা আমরা অ্যানালাইসিস করে দেখি। এইভাবে বোঝা যাবে না, তোমাকে আগে অ্যানালাইসিস করে বুঝতে হবে। তাহলে এটা হচ্ছে পজিটিভ হাফ। ঠিক আছে, আচ্ছা এখানে একটা রেফারেন্স ভোল্টেজ দেওয়া আছে, লেটস সে এটা হচ্ছে 5 ভোল্ট। হ্যাঁ ওকে, এখানে যে ভোল্টেজটা দেওয়া আছে সেটা হচ্ছে 2 ভোল্ট। তাহলে পিক টু পিক ভ্যালু 5 ভোল্ট, এখানে দেওয়া আছে 2 ভোল্ট। ওকে, আচ্ছা ভালো কথা। এবার আমি অন্য কালি ইউজ করি। কোন কালিটা ইউজ করবো তোরা বলতো, ভালো লাগবে তোদের বুঝতে? হ্যাঁ ব্লু, এটা সাদার মধ্যে ব্লু, স্কাই নেওয়ার থেকে আমার মনে হয় এই ডিপ কালার বলতে হবে। তাহলে দেখ ধীরে 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 বাড়ছে, তো ধীরে 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 বাড়ছে, হ্যাঁ কি না? 5-এ যাবে, 5-এর আগে একটা সময় আসবে 2 আসবে কি না? আচ্ছা ভালো কথা। তো যতক্ষণ পর্যন্ত বাড়ছে ততক্ষণ পর্যন্ত কি হচ্ছে? এই আস্তে 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 বাড়ছে। এর এখানে নেগেটিভ আছে, এর এখানে পজিটিভ আছে। পজিটিভ মানে হচ্ছে এন এর সাথে পজিটিভ, এটার সাথে নেগেটিভ। তাহলে ডায়োডটা কি হচ্ছে ততক্ষণ পর্যন্ত? ডায়োডটা তো তখন রিভার্স বায়াসে থাকছে, তাই তো? তাহলে যদি ডায়োডটা পর্যন্ত রিভার্স বায়াসে থাকে তাহলে আমাকে এই পুরো সার্কিটের ভোল্টেজ ক্যালকুলেট করতে পারবি কেভিএল দিয়ে। দেখ আমি সার্কিটটাকে আবারও দেখাচ্ছি। এখানে আমার সাপ্লাইটা লেটসে কত?
প্লাস 2 ভোল্ট প্লাস মাইনাস, তাই তো? এটা আইডিয়াল ডায়োড, আইডিয়াল ডায়োড বা আমি আইডিয়াল ডায়োড। তাহলে এটাকে আমরা এখন রিপ্লেস করে দেবো আরেকটা সাপ্লাই দিয়ে, সেটা হচ্ছে প্লাস মাইনাস 0.7 ভোল্ট। কেন এটা সিলিকন যদি নিই যে 0.7 ভোল্ট নিয়ে নিলাম। আচ্ছা নেবও না, কারণ আমার তো ডায়োডটা আমার অনই নেই। তুই নেবো করলি কেন? না বুঝে পড়ছিস? হ্যাঁ ফ্লো হবে না তো, ডায়োডটা তো অফ রয়েছে, ডায়োডটা অফ রয়েছে, অফ নেই এখানে 2 ভোল্টের জন্য, রেফারেন্সের জন্য। তাহলে 2 ভোল্টের অবধিও রিভার্স বায়াসে থাকবে। রিভার্স বায়াসে থাকা অনুযায়ী ওর পুরো সার্কিটের কারেন্ট কত ফ্লো করবে? এটা তো পুরো অফ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে এই পুরো সার্কিটের কারেন্ট কি হবে বলো? হ্যাঁ 2 ভোল্ট থাকবে বলো। রেজিস্ট্যান্সের জন্য খালি ভোল্টেজটা ড্রপ হবে কিছুটা। তাতে বুঝতে পারলাম না আমি কি বলতে চাই। আবারও বোঝাচ্ছি, এই যে ইনপুট সিগন্যালটা আছে বাবু, এই ইনপুট সিগন্যালটা ধরো 5 ভোল্ট হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভোল্টেজ, আর এটা তোমার 2 ভোল্ট দিয়েছি। এবার এখানে 2 ভোল্ট আছে, এখানে 5 ভোল্ট আছে, তো 5 ভোল্ট তো এখনো আস্তে 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 বাড়ছে। ইনপুট সিগন্যালটার এইটা পুরোটা 5 ভোল্ট, সেই 5 ভোল্টের একটা সময় 2 ভোল্টকে ক্রস করে তারপরে 5 ভোল্টে পৌঁছাবে। তো 0 থেকে ধীরে ধীরে 2 ভোল্ট অবধি পৌঁছাচ্ছে। তখন কে ডোমিনেটিং নেচারের রোল প্লে করবে বলো? তখন এ ডোমিনেটিং নেচারের প্লে করবে রোল। তাহলে তখন ডায়োড আমার কি হবে? তখন আমার ডায়োড কি হবে? রিভার্স বায়াস হবে। রিভার্স বায়াস মানে আউটপুটে কি ভোল্টেজ পাবে? 0 ভোল্ট, কারেক্ট, 0 ভোল্ট। ওকে ঠিক আছে, 0 ভোল্ট পেলে। এবার তুমি ভাবো যখন তোমার এটা 2 ভোল্টকে ক্রস করে গেল এই জায়গাটায় 2 ভোল্টের ওপরে, তখন কি হচ্ছে? তখন কি হচ্ছে বাবু বলো? এখানে তো 5 ভোল্ট আস্তে আস্তে বাড়বে তো নাকি কিছুটা তো হবে। 5 ভোল্ট এদিক থেকে যে যাচ্ছে আর ওদিকে 2 ভোল্ট আসছে, 5 ভোল্ট তো বাড়ছে আস্তে আস্তে তো বাড়ছে বলছে। তুমি কাট হয়ে যাবে? কোন জায়গাটা কাট হবে বাবু? ওই উপরটা 2 ভোল্টের উপরে। 2 ভোল্টের উপরে তো আগে 2 ভোল্টের নিচ অবধি তো তোর কোনো ভোল্টেজই পাসনি, আউটপুট তো 0। 2 ভোল্টেজের পরে কি হবে? তোকে এখানে এখানে ভাবতে হবে তোকে রেজাল্টেন্ট ভোল্টেজ কি দাঁড়াচ্ছে, বুঝতে পারছিস না তো? আমি বলতে চাইছি ধর লেটস সে এটা তো 2 ভোল্ট, এটা তো 2 ভোল্ট প্লাস মাইনাস 2 ভোল্ট, হ্যাঁ? আর এটা আমি লেটস সে একটা সার্টেন টাইম পিরিয়ডে আমি ধরে নিচ্ছি এখানের ভোল্টেজ কি, এটা প্লাস এটা মাইনাস, পজিটিভ হাফ সাইকেলে। তাহলে এটাও যদি 2 ভোল্ট হয় তাহলে এর প্লাস কি করছে? অপোজ করছে, অপোজ করছে তো। অপোজ করে এটা কি করছে? অপোজ করে এটা কি করছে? এটা 2 ভোল্ট, এটাও 2 ভোল্টে গেল। তাহলে একে নালিফাই করে দিল, নালিফাই করে দিলে এই ডায়োডটা কিসে থাকবে? তখন কন্ডাক্ট করবে কিসে? তাহলে একে নালিফাই করলে এই পয়েন্টে আমার 0 ভোল্ট দাঁড়াচ্ছে, আর এই পয়েন্টে আমার নেগেটিভ থাকছে। তাহলে এটা পজিটিভ এটা নেগেটিভ। ডায়োডটা কিসে আছে? ফরওয়ার্ড বায়াসে না রিভার্স বায়াসে? ফরওয়ার্ড বায়াসে আছে। এইভাবে বুঝতে হবে ফরওয়ার্ড বায়াসে আছে। তাহলে আউটপুট ভোল্টেজ পাবো কি পাবো না? পাবো, পাবো আপ টু 2 ভোল্ট অবধি পাবো। কিন্তু যেই 2 ভোল্টের উপরে চলে যাবে, ধর লেটস সে 3 ভোল্ট, তাহলে 3 ভোল্ট এটা ডোমিনেটিং নেচারের রোল প্লে করবে। তাহলে আলটিমেটলি এটাকে নালিফাই করে এই পয়েন্টে আমরা পেয়ে যাবো 1 ভোল্ট, আর এই পয়েন্টে পেয়ে যাবো আমরা লেটস সে ওর থেকে কম। তাহলে কি হয়ে যাবে এটা? তখন কি হয়ে যাবে তখন বলো? এটা 1 ভোল্ট বললেন উপরে রিভার্স বায়াসে নিচের দিকটা কি বলতে চাইছে? নিচেরটা স্যার মাইনাসের ওটা কি বললেন? আচ্ছা আবারও দেখাচ্ছি। মাইনাস 6 হয়ে যাবে, মানে আরো কমে যাবে। আমি বলতে চাইছি এটা যখন 2 ভোল্ট এটাকে নালিফাই করে এটা 0 এদিকে নেগেটিভ, তাই তো? এটা 0 এদিকে নেগেটিভ মানে হচ্ছে তোমার এটা ফরওয়ার্ড বায়াসে থাকলো। কিন্তু আপ টু 2 ভোল্ট থেকে যখনই ও 5 ভোল্টের মধ্যে এই রিজিয়নটায় যাবে তখন ওর মধ্যে কি বিহেভিয়ার দেখতে পাবে তুমি? 2 ভোল্ট থেকে 5 ভোল্টে যাবে। বাড়তে বাড়তে এটা ধর 5 ভোল্ট হয়ে গেছে, এই এটা ধর 5 ভোল্ট হয়ে গেছে, পিক ভ্যালুতে চলে গেছে। তখন এটা নেচারটা কি হবে? এটা প্লাস মাইনাস 5 ভোল্ট, এটা প্লাস 2 ভোল্ট। আফটার অল টোটাল সার্কিটটা কি দাঁড়াবে? 7 ভোল্ট হয়ে যাচ্ছে। দুটো প্লাস মানে কি হয়? 7 ভোল্ট ডিফারেন্স তৈরি হয় 3 ভোল্ট। 3 ভোল্ট 3 ভোল্ট। সেই ক্ষেত্রেও কি হচ্ছে? সেই ক্ষেত্রেও ডায়োডটা ফরওয়ার্ড বায়াসই থাকবে, তাহলেও পাবো। হ্যাঁ এটা কিন্তু তুই ক্লিপার মানে ওই রেফারেন্স ভোল্টেজে কাটার ব্যাপার না, এটা পজিটিভ ক্লিপার মানে পুরো পজিটিভটাই পাবো। এবার আবার 5 ভোল্ট থেকে ধীরে ধীরে কমছে, কিন্তু 5 ভোল্ট থেকে ধীরে ধীরে কত অবধি কমবে? হ্যাঁ বল। 2 ভোল্ট পর্যন্ত। 2 ভোল্ট পর্যন্ত। তারপর 2 ভোল্টের পরে কি ঘটনাটা ঘটবে? 2 ভোল্টের পরে যখন কমতে থাকবে
স্যার মাইনাসে চলে যাবে নাকি? মাইনাসে মাইনাসে চলে যাবে মানে মাইনাসে চলে যাবে মানে ধীরে ধীরে রিভার্স বায়াস হবে, তার মানে ওই জায়গাগুলোর পর থেকে আর কোনো আউটপুটই পাবি না। তাহলে ওয়েভ ফর্মটা কেমন দেখতে হবে ভাব তোরা, পরের স্লাইডে আমি দেখিয়ে দিচ্ছি ওয়েভ ফর্মটা কেমন হবে। পরের স্লাইডে আমি ওয়েভ ফর্মটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এটা নর্মাল ওয়েভ ফর্ম, যেটা কিনা তুই নর্মাল দেখছি, ওটা অপারেশনের পরের পেজে তুই দেখতে পাবি। দাঁড়া আমি তোদেরকে দেখাচ্ছি পরের পেজে ওটা ওয়েভ ফর্মটা কেমন হবে। ঠিক আছে, দেখ এটা হচ্ছে ব্যাপার, ভালো করে দেখ। এটা হচ্ছে তোর কি, এটাকে বলা হয় ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক মানে ডায়োডটা কেমনভাবে কাজ করছে কি না করছে, তার আউটপুট ভার্সেস ইনপুটের কেমন কি ক্যারেক্টারিস্টিক সেটা দেখাচ্ছে। এটা কোন ডায়োডের ক্ষেত্রে হয়, এটা নর্মালি তোমার আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে হয়। আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে বা প্র্যাকটিক্যাল ডায়োডের ক্ষেত্রে এখানে স্লোপ পাচ্ছি। আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে আঁকাটা কেমন হবে জানিস তো, প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। এটা হচ্ছে আইডিয়াল ডায়োড, এর মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্সই নেই, মানে এর মধ্যে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে সেটা 0 ওহম। বলেছিলাম কি না রানা, বলেছিলাম তো। তাহলে এবার এখানে ব্যাপারটা হচ্ছে যে এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল ডায়োড, সেই প্র্যাকটিক্যাল ডায়োডের ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সে ওই অত মানে তোরা যেমন নর্মাল ক্যারেক্টারিস্টিক কার্ভ দেখেছিস সেই রকমই হয়, বাট একটু আলাদা। ঠিক আছে, অনেক কন্ডিশনকে বাদ দেওয়া হয়, নেগলেক্ট করা হয় অনেকগুলো ডায়োডের। দেখ না বলা আছে নেগলেক্ট এফেক্ট অফ ডায়োড রেজিস্ট্যান্স। ডায়োড রেজিস্ট্যান্সে মানে রেজিস্ট্যান্সের যে এফেক্ট সেটাকে নেগলেক্ট করা হয়ে পরে যে ক্যারেক্টারিস্টিক কার্ভটা যে ফর্মে আসে সেই ফর্মটা এটা, আর এটাকে বলা হয় ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার্ভ। ঠিক আছে, এটা কাজে লাগে। এবার আমরা আসি ক্লিপার সার্কিটে, এবার ধীরে ধীরে ছবিগুলো দেখাবো আর বলবো তোদেরকে। দেখ কোথায় গেল রে, হ্যাঁ দেখ এটাকে বলা হয় সিরিজ নেগেটিভ ক্লিপার। কেন বলছে, অপারেশনটা তোরা নিজেরাই পারবি। দেখ ভাই এখানে ইনপুট সিগন্যাল দিচ্ছিস, ইনপুট সিগন্যাল যতক্ষণ পজিটিভ হাফ সাইকেল থাকবে ততক্ষণ এইদিকে প্লাস এইদিকে মাইনাস। ডায়োড অলওয়েজ কন্ডাক্ট করবে, ডায়োড অলওয়েজ কন্ডাক্ট করবে মানে এখান দিয়ে অলওয়েজ ডায়োডের ফরওয়ার্ড কারেন্টটা ফ্লো করবে। ফরওয়ার্ড কারেন্ট ফ্লো করার জন্য এইটা পাবো। এটা তো বেসিক্যালি একটা কি, এটা তো বেসিক্যালি একটা হাফ ওয়েভ রেকটিফায়ার। যখনই আমরা নেগেটিভে যাব তখন এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে 0 ভোল্ট থাকবে, তাই তো? সেটা হচ্ছে এই টাইমটা থাকবে, তাহলে এই টাইমটাকে বাদ দিয়ে দিচ্ছি। তাহলে আলটিমেটলি সিরিজ ক্লিপারের ক্ষেত্রে কি হবে, সিরিজ ক্লিপারের ক্ষেত্রে যদি আমরা ইনপুট এরকম দিই তাহলে আউটপুট এরকম পাবো, নর্মাল, যেটা কিনা একটু আগে বুঝিয়ে দিয়েছিলাম। নেক্সট পেজে যাচ্ছি, নেক্সট পেজে দেখ। নেক্সট পেজে হচ্ছে এটাকে বলা হয় সিরিজ পজিটিভ ক্লিপার। মানে আমি যদি এখন উল্টো পোজিশন করি তাহলে আমি জাস্ট আগের ডায়োডের পজিশনটা চেঞ্জ করে দেবো। এবার তাহলে ঘটনাটা কি করবে, যতক্ষণ পর্যন্ত আমার পজিটিভ হাফ সাইকেল আছে ততক্ষণ পর্যন্ত ডায়োডটা আমার রিভার্স বায়াস, তাই না? যতক্ষণ পর্যন্ত আমার পজিটিভ হাফ সাইকেল আছে ততক্ষণ পর্যন্ত রিভার্স বায়াস, তাহলে ও রিভার্স বায়াসকে কি করবে, বাদ দিয়ে দেবে। আর যতক্ষণ পর্যন্ত ও এইটা যখন নেগেটিভ হাফ সাইকেলে থাকবে তাহলে এইটা তখন কি হয়ে যাবে, এটা তখন ওপরেরটা নেগেটিভ নিচেরটা পজিটিভ, তার মানে ডায়োডটা অ্যাকচুয়ালি ফরওয়ার্ড বায়াসে রয়েছে। তাহলে ততক্ষণ পর্যন্ত কি করবে, আউটপুট পাবো না। বুঝতে পারলি না, মাথা নাচ্ছিস শুধু? আবারও বলছি, যদি পজিটিভ হাফ সাইকেল থাকে তাহলে আমার কি হচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, প্লাসটা হচ্ছে এন এর সাথে আর মাইনাসটা হচ্ছে পি এর সাথে, তাহলে ডায়োডটা কি রিভার্স বায়াস। রিভার্স বায়াস মানে এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে 0, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ কত, 0। তাহলে দেখো এই অবধি 0 পেয়েছো। আচ্ছা হ্যালো, চলো নেক্সট অন্য কালি নিয়ে নিচ্ছি। আবার যখন নেগেটিভ হাফ সাইকেলে যাবে, কালি নেওয়ার পরেও সিলেক্ট হচ্ছে না কেন, হ্যাঁ নেগেটিভ হাফ সাইকেল স্যার কালিটা সিলেক্ট হয় এদিকে হয়েছে। কালিটা স্যার অরেঞ্জ আছে, বেগুনি নিয়ে নিন স্যার, ভালো বোঝা যাবে। চল না, ঠিক আছে। দেখ এটা যখন নেগেটিভ হাফ সাইকেল রয়েছে তখন এটা মাইনাস এটা প্লাস, তাহলে পি এর সাথে প্লাস হয়ে গেল, এন এর সাথে মাইনাস হয়ে গেল, তাহলে ডায়োড ফরওয়ার্ড বায়াস, তাহলে কারেন্ট ফ্লো করছে, কারেন্ট এই দিক দিয়ে ফ্লো করছে এবং এইবার দিয়ে যে ফ্লোটা করছে যেটা ফরওয়ার্ড মানে ফরওয়ার্ড বায়াসের কারেন্ট, তার জন্য কি হচ্ছে কারেন্ট আমার, তার মানে লোডের অ্যাক্রসে আমি ভোল্টেজ ডেভেলপ করছি, এই জন্য আমরা এখানে পাবো। আবারও সেম জিনিস, আবারও এটাকে বলে সিরিজ পজিটিভ ক্লিপার, শুধু ডায়োডের পোর্শনটাকে চেঞ্জ করে দিলাম, কিচ্ছু নেই ভাই। এত ডিটেইলসে ছিল না। তুই ইসেতে পড়েছি, আইটিআই ছিল নাকি এগুলো? না না ছিল না, ছিল না তো এইবার তো শিখবি রে বাবা। এবার আসছি সিরিজ পজিটিভ ক্লিপার অ্যাবভ দ্য ভোল্টেজ ভিআর, মানে রেফারেন্স ভোল্টেজ যেই কথাটা বলেছিলাম ক্লিপ করার, সেইটাকে এবার লাগিয়ে দেওয়া হচ্ছে। তাহলে এবার গল্পটা কি স্টার্ট হবে দেখো। এটা কাটছে, হ্যাঁ ওই উপরে যে অ্যামপ্লিটিউডের ওই ভিএমটা যেটা আছে ওখানে কাটছে। এবার দেখো, হ্যাঁ ওটাই কিভাবে কাটবে দেখো। প্রথমে আমি এখানে পজিটিভ সাপ্লাই মানে পজিটিভ হাফ সাইকেল নিলাম, পজিটিভ হাফ সাইকেলে বাবা এটা প্লাস এটা মাইনাস, তাই তো? এটা প্লাস এটা মাইনাস হলে ডায়োডটা আমার কি হবে, এবার আমাদের দেখতে হবে যে এই এখানে প্লাস আছে আর এর এখানে মাইনাস আছে, তাই তো? তাহলে আমার এই সাপ্লাইটা কি একে ডমিনেট করছে কি করছে না এটা চেক করতে হবে। এখানে যে ভোল্টেজ সাপ্লাইটা দিয়েছি, এই ভোল্টেজ সাপ্লাইয়ের ওপরে ভিএমটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ডায়োডটা কি হচ্ছে,
ফরওয়ার্ড বায়াসে আছে। কেন বলো তো? কারণ আবারও ভালো করে বলছি, সাপ্লাই ভোল্টেজ যতক্ষণ পর্যন্ত লেস দেন ভি রেফারেন্স ভোল্টেজের থেকে ছোট হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভি রেফারেন্স ডোমিনেটিং রোল প্লে করছে। ভি রেফারেন্সের উপর ডায়োডের নেচার তৈরি হচ্ছে, তাহলে ভি রেফারেন্সের পজিটিভটা ডায়োডের পি এর সাথে আর নেগেটিভটা তাহলে এন এর সাথে, তাহলে তার জন্য কি হচ্ছে, ডায়োড ফরওয়ার্ড বায়াস হচ্ছে। কথাটা ভালো করে বুঝলে তোমরা নাকি বোঝোনি বলো? না বুঝতে পারলে বলো, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু ভালো করে বোঝো। তাহলে আবারও বললাম কি, যে আমার যদি সাপ্লাই ভোল্টেজের অ্যাম্পলিটিউডটা যদি লেস দেন ভিআর হয়, মানে রেফারেন্স ভোল্টেজের থেকে ছোট থাকে, তাহলে তখন আমার পুরো সার্কিটের রেফারেন্স ভোল্টেজটা ডোমিনেটিং রোল প্লে করবে, মানে ওই চালনা করবে ডায়োডকে। তাহলে ওর পোলারিটি অনুযায়ী প্লাস তো অপর দিকে, মানে এখানে প্লাস এখানে মাইনাস। তাহলে যতক্ষণ পর্যন্ত না দেখো, যতক্ষণ পর্যন্ত না আমার রেফারেন্স, যতক্ষণ পর্যন্ত না আমার তোমার এই ভিআইটা ভিআর এর থেকে বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত ডায়োড ফরওয়ার্ড বায়াস। তার জন্য আমরা কি পাচ্ছি, আউটপুট পাচ্ছি এই অবধি, পাচ্ছি কি না? পাচ্ছি তো, এই জন্য পাচ্ছি তো। যখনই আমাদের ভিএস ইজ গ্রেটার দেন ভিআর হয়ে যাবে তখন আর ভিআর কিন্তু তখন আর ডোমিনেটিং রোল প্লে করবে না, তখন ভিএস করবে। আর তখন ভিএস করার জন্য আমার কি হবে, এটা প্লাস এটা মাইনাস, তখন আমার এটা কি হয়ে যাবে, রিভার্স বায়াস। এবার সেইটা রিভার্স বায়াস হয়ে যাওয়া মানে কি, সেই পোর্শনটাকেও কি করে দিল, কাট করে দিল। তাহলে এইবার বুঝতে পারলে গল্পটা? তারপরে আবারও কি হলো, আবারও ধীরে 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 পিক ভ্যালুতে গেল, গিয়ে আবারও যখন নামছে এই পুরো এন্টায়ার রিজিয়নটাতে অলওয়েজ ভিএস ভিআর এর থেকে ছোটই হবে। হ্যাঁ, তাহলে অলওয়েজ ভিআর যদি ভিএস এর থেকে ছোট হয়, অলওয়েজ ফরওয়ার্ড বায়াসের জন্য এরকম পাবো, আপ টু আবার যতক্ষণ পর্যন্ত না ভিআর ভোল্টেজকে রিচ করছে, তাই না? লেটস সে আমি বলছি ধরো 5 ভোল্ট, রেফারেন্স ভোল্টেজ 2 ভোল্ট। হ্যাঁ দেখ, তার মানে কি হচ্ছে, তার মানে তোর ইনপুট সিগন্যাল ইনপুট সিগন্যাল 0 থেকে বেড়ে 5 ভোল্ট অবধি যাবে, তাই তো? তো 0 থেকে যতক্ষণ পর্যন্ত না 2 ভোল্টকে ক্রস করছে ততক্ষণ পর্যন্ত ভিআর কি করছে, ডোমিনেটিং রোল প্লে করছে ততক্ষণ পর্যন্ত। দেখ, তার মানে এইটাকে ভিআরটা হচ্ছে 2 ভোল্ট, যতক্ষণ পর্যন্ত না ইনপুট সিগন্যাল 2 ভোল্টকে ক্রস করছে ততক্ষণ পর্যন্ত ফরওয়ার্ড বায়াস, ততক্ষণ পর্যন্ত ওয়েভফর্ম পাচ্ছি। যেই 2 ভোল্টকে ক্রস করে গেল তখন ভিএস ডোমিনেটিং রোল প্লে করলো, ভিএস এর উপরে পুরো সার্কিট চলবে। তাহলে যেই 2 ভোল্টের উপর চলে গেল, ভিএস বেড়ে গেল, তার মানে এখানে প্লাস এটা মাইনাস, তাহলে তখন আমার ডায়োডটা কি হয়ে গেল, রিভার্স বায়াস। তার মানে ওই পোর্শনে কোনো আউটপুট ভোল্টেজ পাবো না এর অ্যাক্রসে, তাহলে ওই পোর্শনে তো আমি কোনো আউটপুট ভোল্টেজ পেলামও না, ওটাই তো ক্লিপ হয়ে গেল। তারপরে আবার ও 5 ভোল্টে পৌঁছালো, 5 ভোল্ট থেকে আবারও নিচের দিকে নামবে, 5 থেকে 4, 4 থেকে 3, 2 করতে 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 নেক্সট আবার যতক্ষণ না 2 ভোল্টে পৌঁছাচ্ছে নেক্সট সাইকেলে, ততক্ষণ পর্যন্ত কি হচ্ছে, পুরো টাইম ডিউরেশনটাই ও কি হচ্ছে, ফরওয়ার্ড বায়াসে থাকছে। ঠিক আছে, তাই ও যাচ্ছে। ঠিক আছে, তো এইভাবে বেসিক্যালি কাজ করবে, আর কি আছে? কারো যদি ডাউট থাকে বলো এখনো। তাহলে আবারও বলছি, সাপ্লাই ভোল্টেজ যতক্ষণ না রেফারেন্স ভোল্টেজের থেকে বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ডায়োডটা ফরওয়ার্ড বায়াসে থাকবে, কারণ রেফারেন্স ভোল্টেজ তখন ডোমিনেটিং রোল প্লে করবে আর তোমার তার উপরে ওয়েভফর্মটা দেওয়া হবে। যেই ওই ভোল্টেজটাকে ক্রস করলো কাট করে দিল, আবার যেই 2 ভোল্টের নিচে নামবে, কারণ এদিক থেকে 5 ভোল্টে গেল, 5 ভোল্ট থেকে আবার নেমে 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 2 ভোল্ট আসবে, 2 ভোল্টের নিচে নেমে গেলে ও তো আবারও কে ডোমিনেটিং রোল প্লে করছে, ভিআর। তাহলে পুরো ওই ভিআর যতক্ষণ পর্যন্ত আবার 2 ভোল্টের ওপর যতক্ষণ পর্যন্ত না যাবে, কারণ এই দেখ, এই যে কার্ভ, এই যে 5 ভোল্টের পর থেকে এখানে 2 ভোল্ট, এখানে 2, এইটাই তো কেটে দিচ্ছে। তাহলে এই 2 ভোল্ট থেকে নেক্সট আবার যতক্ষণ না 2 ভোল্ট যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার কে ডোমিনেটিং রোল প্লে করছে, ততক্ষণ পর্যন্ত ভিএস কার থেকে ছোট, ভিআর এর থেকে ছোট। তাহলে কি হবে, ততক্ষণ পুরো টাইম ডিউরেশনে ফরওয়ার্ড বায়াসেই থাকবে, কারেন্ট ফ্লো করবে, সার্কিট এইভাবে পাবো। আবার যেই 2 ভোল্ট ক্রস করে গেল এই পোর্শনটাকে কেটে দিল, তাই না? হ্যাঁ, আবার ও স্টার্ট করবে 2 ভোল্টের নিচে নামবে যখন, আবার ও পুরো 2 ভোল্ট অবধি যাবে, এইভাবে কেটে 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 ফাইনাল যে আউটপুটটা পাবো সেটা এইরকম পাবো, এই নিচে পুরো গেল, আবার এই পুরো গেল। এটাকেই বলা হচ্ছে সিরিজ পজিটিভ ক্লিপার। ক্লিয়ার হচ্ছে কি হচ্ছে না বাবু বলো? আরে আমি আছি, ক্লিয়ার হবে না কি? না হচ্ছে না, তাই বল রে বাবা, ভয় পেয়ে যাই। এইগুলোই যখন কলেজে পড়াবে ম্যাথামেটিক্সের বড় বড় ফর্মুলা দিয়ে একাকার করে দেবে, আমার কাছে এইসব নেই ভাই, আমি খুব সহজ বলছি না, বেশি জানি না।
ওইসব দেখিয়ে ভয় দেখিয়ে লাভ না, আমি কি অত ভয় দেখিয়ে লাভ আছে আমার তোদেরকে? তোরা শিখতে এসছিস, তোদেরকে ভয় দেখাচ্ছি না যে ইলেকট্রনিক্স কত কঠিন এইটা প্রমাণ করতে আসেনি। এটা হচ্ছে উল্টো কেস। তাহলে এটা তোরা নিজেরা এক্সপ্লেন করতে পারবি, বলতে পারবি কি হচ্ছে বলতো? এটা হচ্ছে কি, এটা হচ্ছে নেগেটিভ পোর্শন। তার মানে আমার যতক্ষণ পর্যন্ত না আমি এইখানে যতক্ষণ পর্যন্ত আমার বাড়ছে, ঠিক আছে, বাড়তে 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 গেল, যতক্ষণ পর্যন্ত বাড়ছে তার মানে কি হচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে ডাইরেক্ট আমার ফরওয়ার্ড বায়াসে আছে, ঠিক আছে। তাহলে এখানের গল্পটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এটা বাড়তে বাড়তে যাবে ফরওয়ার্ড বায়াসে থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার কি হয়ে যাবে বল? ততক্ষণ পর্যন্ত আমার ভিআরটা, ফরওয়ার্ড বায়াস মানে কি, এটা শর্ট সার্কিট, তাহলে ভিআরটা আমার কি হয়ে যাবে? ভিআরটাই ভি আউটের সাথে সমান হয়ে যাবে, হ্যাঁ কি না বল? বুঝতে পারলি না? তুই নিজে টেস্ট কর, আমি তোকে দিচ্ছি। দেখ ধীরে 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 বাড়ছে, হ্যাঁ এই জায়গাটাতে আমার কি হয়, এটা প্লাস এটা মাইনাস, তাহলে আমার এন এর সাথে প্লাস পি এর সাথে মাইনাস, ডাইরেক্ট কিসে রয়েছে রে? ঠিক আছে, ওকে, রিভার্স বায়াসে রয়েছে। তো রিভার্স বায়াসে ডাইরেক্ট কিসের মতো কাজ করে? ওপেন সার্কিট। কথা বল, ওপেন সার্কিট কাজ করবে না, না কথাটা হচ্ছে ওপেন সার্কিট। তার মানে এই ভিআর এর আর কোনো ব্যাপার নেই, তাহলে এই সোর্স ভোল্টেজ যেটা হবে সেটাই কি হবে, আউটপুট ভোল্টেজ। তাই জন্য দেখ এদিকে যেভাবে কার্ভটা আমি এঁকেছি এখানেও সেইভাবেই আঁকা হয়েছে, একই ধাঁচে আঁকা হয়েছে, বোঝা গেল? এবার আমার ধীরে 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 এখান থেকে নামছে, এখান থেকে যখন ধীরে ধীরে পিক ভ্যালু থেকে নামছে তার মানে এইটা মোর বিকামস নেগেটিভ, এটা মোর বিকামস পজিটিভ। যখনই এটা মোর বিকামস নেগেটিভ আর মোর বিকামস পজিটিভ, তখন এটা ধীরে ধীরে নেচারটা রিভার্স বায়াস থেকে ধীরে ধীরে ফরওয়ার্ড বায়াস হচ্ছে। তার মানে এর নেচার শর্ট সার্কিটের মতো হচ্ছে। যখনই শর্ট সার্কিট হয়ে যাচ্ছে তখন এই সাপ্লাইটা কার সাথে প্যারালালে চলে আসছে রে? ভিআর এর সাপ্লাইটা কার সাথে প্যারালালের সাথে চলে আসছে? আরএল। তাহলে ভিআর এর যে ভোল্টেজ হবে সেটাই তো আরএল এর অ্যাক্রসে ভোল্টেজ, মানে আউটপুট ভোল্টেজ। তাই জন্য দেখ বাবু, এটা যেই নেমে এখানে আসলো স্টার্ট করে কাট করে দিল, কারণ ভিআরটাই তো নিচ্ছে। তখন ভিআর এর ভোল্টেজ যদি 2 ভোল্ট হয় তাহলে ওই 2 ভোল্টেজটাকেই ও হোল্ড করে রেখেছে, কাট অফ করলো। আবার যখনই ইনপুট সিগন্যাল আবার এই পুরো কমে আবার যখন এই পোর্শন থেকে আবারও বাড়া স্টার্ট করবে তখন আবারও এখানে তুই কি পাবি, এই ভোল্টেজ। এই জন্য এরকম ওয়েভফর্ম, বাকিটা পুরো কাট, কিছুই নেই। কিছু বুঝতে অসুবিধা কারোর? বল, আবারও বোঝাবো। হ্যাঁ, না বুঝতে পারলে বল। তাহলে ভিআরটা ধরলো, আবার ভিআরটা এসে গেল, সেইভাবে আমরা বোঝালাম, ঠিক আছে। প্যারালালটাতে কিছুই না, সিরিজে যেটা আছে সেটাই প্যারালালে আছে। এইবার আবার ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন কিছু চলে এসছে, সেটা খুবই কম, সেটা কিছুই না, দুটো রেজিস্টারের সাথে প্যারালাল লাগিয়েছে। এইটা আমি স্কিপ করছি কারণ আমি এইভাবে বলবো না, আমি বলবো অন্যভাবে। আচ্ছা আজকে কি পড়বি না এটা পরের দিন করাবো? পরের দিন করাই, পরের দিন, ঠিক আছে। এতগুলো মাথায় রাখতে পারবি না, এই জিনিসটাকে বাদ দে। আবারও বলছি, সহজ ভাষায় ইলেকট্রনিক্স এইটা দিতে হয়েছে পরীক্ষাতে লিখতে হবে বলে, কিন্তু এটা বোঝাবো আমি অন্যরকম ভাবে। এটা এইভাবে মনে রাখার দরকার নেই। এর আগের অবধি সিরিজের যে কন্ডিশন, সিরিজ শান্ট ক্লিপার, সিরিজ পজিটিভ ক্লিপার অবধি কনসেপ্ট একেবারে জলের মতো স্বচ্ছ কি স্বচ্ছ নয়, ঠিক আছে। ওফ, এই হলো ব্যাপার। চলো তাহলে, থ্যাংক ইউ। এই নোটসটা পেয়ে যাবে, দিয়ে দেবো, আজকেই দিয়ে দেবো না পরের ক্লাসে পড়িয়ে দিয়ে দেবো, সেটা পরের ব্যাপার। এটা বুঝতে পেরেছিলিস না? আরেকবার বলে দিতে হবে, আরেকবারও লাস্টে আমি বলে যাচ্ছি যারা বুঝতে পারেনি, দেখো, কারণ না হলে আবার পরে বলবে বুঝতে পারিনি। তাদের জন্য আরেকবার লাস্ট টাইম, ফাইনাল টাইম, তারপর গুড নাইট জানাবো। এটা বাচ্চা এত অবধি যেমন ভাবে বাচ্চে কি হচ্ছে, এটা বাচ্চে, এটা প্লাস, তার মানে এটা হচ্ছে কি রিভার্স বায়াস, এ কাজই করবে না এই জায়গাটা। তাহলে এখানে যা ভোল্টেজ সাপ্লাই যেভাবে বাড়ছে, যেই ওয়েভ ফর্মটা পাচ্ছি সেম ওয়েভ ফর্মটা আবার আউটপুটে ডেভেলপ হবে। ডেভেলপ হলো, বেড়ে নিচ অব্দি নামলো, নেমে এই একটা জায়গা আছে যেই পয়েন্টটাতে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে ডায়োডটা ধীরে ধীরে ফরওয়ার্ড বায়াস হচ্ছে। যখনই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হচ্ছে আমার এই রেফারেন্স ভোল্টেজটা কার প্যারালাল হয়ে যাচ্ছে? ফরওয়ার্ড বায়াস মানে কি শর্ট সার্কিট, তার মানে এইটা আমার প্যারালাল হয়ে যাচ্ছে লোডের আগে। তাহলে ভিআর এর যে ভোল্টেজ সেটাই লোড ভোল্টেজ হোল্ড করে থাকবে, সেটাই হোল্ড করে রইলো পুরো এন্টায়ার সার্কেলে। পুরো এন্টায়ার সার্কেলেও কি করলো? হোল্ড করে রাখলো। আবার যখন এই পজিশনে পৌঁছাবে তখন ও আবার এই ওয়েভ ফর্মটাকে ফলো করবে। এটাই হচ্ছে নেগেটিভ শান্ট ক্লিপার সার্কিট। এটাই ভাষায় লিখতে হবে, লিখে দিতে পারবি না যে এরকম এরকম যাচ্ছে, তার জন্য ফরওয়ার্ড বায়াস, 2-4টে কথা। মেন এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষায় আসে, এই ডায়াগ্রাম আর সার্কিটে যেন কোনো রকম ভুল না করা হয়, তাহলে কিন্তু ফুল মার্কস কেটে দেবে।
আর পাচ্ছি না, হাঁপিয়ে গেছি। আর পাচ্ছি না ভাই, 5খানা ক্লাস অলমোস্ট 8 ঘন্টা কনস্ট্যান্ট পড়াচ্ছি, 8 ঘন্টা সকাল থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। চলো লাস্টে এই জায়গাটা একটু লিখে দিই। দাঁড়া, আমিও তোদের সাথে যাবো, একটু দাঁড়া। স্যারকে ফোন কর তো। হ্যাঁ যা, দেবী স্যারকে একটু ফোন কর। ও আরে দেবিদা, কোথা দিয়ে করবো? স্টপ রেকর্ডিং করো। দাঁড়াও। গুড নাইট এভরিওয়ান, টাটা। কিবোর্ডে এসকেপটা প্রেস করো, এসকেপ প্রেস করলে স্টপ রেকর্ডিং দেখাবে। দেখাচ্ছে। সবাই ভালো করে বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার একদম। অনলাইনে কেউই থাকে না, কারোর শেখার ইচ্ছাই নেই। যাই হোক, চলো টাটা। হ্যাঁ স্যার।